আন্ডারওয়ার্ল্ডের এক পুচকি মিষ্টি ডিমন লর্ড চলে আসে তাং সাম্রাজ্যের এক অবহেলিত রানীর সন্তান হিসেবে। তার অসামান্য ক্ষমতার সাহায্যে সে কিভাবে তার সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে এবং কিভাবে তার পাষাণ হৃদয় বাবার মনে জায়গা করে নেবে, সেই নিয়েই আজকের মজাদার একটা হিস্টোরিক্যাল ড্রামা শেয়ার করব। তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আন্ডারওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা আমাদের পুচকি ডিমন লর্ড আবাওকে দেখতে পাই, যে কিনা এই আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে পুচকি ডিমন ছিল। এবার আবাওর পাশে তো আমরা তার দুইজন সঙ্গীকে দেখতে পাই। তারা বলে যে লর্ড, আপনাকে এবার মানুষদের দুনিয়ায় যেতে হবে। এবার পুচকি ডিমন আবাও তো বলে ওঠে যে কিন্তু কেন, আমি এখানকার এত আনন্দ সুখ শান্তি ছেড়ে মানুষদের দুনিয়ায় কষ্ট পেতে যাব। এবং তখনই তারা তাকে বলে যে আসলে সেই দুনিয়ায় আপনার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করছে, সেখানের অনেক ধন দৌলত, অনেক দামি দামি জামা কাপড়, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া। এবং এই কথা শুনে আবাও তো রাজি হয়ে যায় যে ঠিক আছে, যদি সেখানে সবকিছু এত ভালো থাকে তাহলে আমি যেতে রাজি আছি। এবং আবাও ডিমন ওয়ার্ল্ড থেকে চলে আসে আমাদের মানুষদের দুনিয়া এবং আমরা দেখতে পাই টাং সাম্রাজ্যের মহারাজা লুকাসের পত্নী অ্যালেক্সাকে। আমরা দেখতে পাই যে অ্যালেক্সাকে কোল্ড প্যালেসে বন্দিনী হিসাবে রাখা হয়েছিল। এবার স্বাভাবিকভাবেই সেই কোল্ড প্যালেসে দামি দামি জামা, ভালো খাবার দাবার বা লাক্সারি করার মতো কোনো জিনিসই ছিল না। এবং তার ফলেই অ্যালেক্সার ছোট্ট মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল। এবার অ্যালেক্সা তো চিকিৎসক ডেকে আনার জন্য তার দাসীকে পাঠিয়েছিল, কিন্তু কোনো চিকিৎসককেই পাওয়া যায়নি কোল্ড প্যালেসে আসার জন্য। এবার অ্যালেক্সা তো খুবই কাঁদতে থাকে যে আবাও, এবার আমি তোমাকে নিয়ে কি করব, তোমাকে কি করে বাঁচাবো। এবং তখনই এই পুচকি আবাওর দেহে আমাদের ডিমন লর্ড আবাও প্রবেশ করে। এবার আবাও তো এসেই ভাবে যে হ্যাঁ হ্যাঁ, এখানে এসে আমি এবার ভালো মন্দ খাবো, অনেক সোনা গয়না নিয়ে থাকবো। কিন্তু সে আশপাশ দেখেই বুঝতে পারে যে না, এ তো দেখে মনে হচ্ছে না কোনো বড় লোকের জায়গা। এবং সে তো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে। সে বুঝে যায় যে এই হচ্ছে সেই সাম্রাজ্য যেটা কিছুদিন পরেই ধ্বংস হতে চলেছে। এবার আবার এই মনের কথাগুলো তার মা অ্যালেক্সা শুনতে পাচ্ছিল এবং অ্যালেক্সা তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। তখনই আবার মনে মনে ভাবে যে ও, এটাই তাহলে আমার মা, আমার মাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। খুবই কষ্টের ব্যাপার। আমি জানি যে বাবার উপপত্নী লি এই সমস্ত কিছু চালাকি করে মাকে ফাঁসিয়েছে এবং ওই উপপত্নী লি বলেছে আমি নাকি দুর্ভাগ্যের প্রতীক, তাই জন্য বাবা আমার মাকে বন্দি করেছে আর বাবা এখন আমাকে মেরেও ফেলতে চাইছে। এবার এই কথা শুনে অ্যালেক্সা তো চিন্তায় পড়ে যায় যে সত্যিই যদি মহারাজা লুকাস আবাওকে মেরে ফেলে। এবং তখনই একজন ঘোষণা করে যে মহারাজ সেখানে আসছে এবং আমরা লুকাসকে দেখতে পাই। লুকাস একটি তলোয়ার হাতে সেখানে আসে। এবার আবাও তো মনে মনে বলতে থাকে যে এই যে শয়তান রাজাটা তলোয়ার নিয়ে এসে গেছে। এবং আবাও এর মনের কথা তার বাবাও শুনতে পাচ্ছিল। এবার তখনই তো সেখানে আমরা এখানকার রাজ জ্যোতিষী ইউজিনকে দেখতে পাই এবং ইউজিন বলে ওঠে যে মহারাজ আর অপেক্ষা করবেন না, এই বাচ্চাটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু এবং এর দুর্ভাগ্যের জন্যই আমাদের দেশের ক্ষতি হতে পারে, তাই এই বাচ্চাটাকে জীবিত রাখা যাবে। এবার আবাও তো তখনই মনে মনে ভাবে যে এইটা আমার বাবা, আমার বাবাকে দেখতে খুব একটা খারাপ না, কিন্তু মাথায় বুদ্ধিটা একটু কম আছে। আর তাছাড়া আমার বাবার কপালও খুব একটা ভালো না। আমার বাবা মনে হয় খুব বেশি হলে 8 বছরের মধ্যেই মরে যাবে। এবার লুকাস তো বুঝতে পারে যে সে আবাওয়ের মনের কথাই শুনতে পাচ্ছে এবং সে বলে যে বাচ্চাটাকে এখনই আমার কাছে নিয়ে এসো। এবং লুকাস আবাওকে কোলে নেয় এবং আবাও তো তখনই মনে মনে ভাবে যে আমার বাবা আমাকে কোলে নিয়েছে, বাহ, এটা তো বেশ ভালোই লাগছে। এবং আবাওকে প্রথমবারের মতো কোলে নিয়ে লুকাসের মন তো সেখানেই গলে যায়। পাশ থেকে জ্যোতিষী ইউচিং তো তখনও নানা রকম বাজে বাজে কথা বলে যাচ্ছিল যে আবাও বেঁচে থাকলে এই সাম্রাজ্যের ক্ষতি হতে এবং নানা কথা। এবং তখনই আবাও মনে মনে ভাবে যে এই বদমাইশ লোকটা আদেও কোনো জ্যোতিষী, ও আদেও জ্যোতিষ বা নক্ষত্র চর্চার কিছু জানে, ও আসলে উপপত্নী লি এর সাথে মিলিত হয়ে এই সমস্ত কিছু করছে, সেটা কি আমি বুঝতে পারছি না। ওই উপপত্নী লিয়ের সাথে মিলিত হয়ে আমার মাকে এই কোল্ড প্যালেসে বন্দিনী বানিয়েছে। এবার আবাওয়ের মনে মনে বলাই সব কথা তো লুকাস এবং অ্যালেক্সা শুনতে পাচ্ছিল। এবার অ্যালেক্সা তখনই বলে ওঠে যে মহারাজ, আমার এইটুকু বাচ্চা সে কি করে দুর্ভাগ্য ডেকে আনবে। আপনার যদি মনে হয় আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার সন্তানকে ছেড়ে দিন। এবং তখনই লুকাস বলে যে তুমি কি বলছো, ও তো আমারও সন্তান এবং আমি কখনোই ওর কোনো রকম ক্ষতি করব না।
এই কথা শুনে ইউচিং তো আরো নানা বাজে কথা বলতে যাচ্ছিল, কিন্তু আবারও তখনই মনে মনে বলে যে ইউচিং, তোমার অনেকবার আমি সহ্য করেছি, তুমি আমাকে নিয়ে বাজে কথা বলবে? এবং আবাও রাগ করতেই আকাশ থেকে বিদ্যুৎ চমকায় এবং সেই বিদ্যুৎ এসে সোজা পড়ে ইউচিং এর ওপর এবং সে তো প্রায় পুড়ে সেখানেই তার মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় এবং আবাও হাততালি দিয়ে ওঠে। লুকাস মনে মনে ভাবে যে সত্যিই তো এই বাচ্চা দুর্ভাগ্যের প্রতীক কখনোই না, এই বাচ্চা আসলে স্বর্গ থেকে পাঠানো দেবতার দূত। এবার লুকাস তো তখনই সেই শয়তান জ্যোতিষী ইউচিনকে গ্রেপ্তার করে নিতে বলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে বলে যে সে কি করে এই রাজদরবারে চাকরি পেল এবং এই সব কাজ সে কার কথায় করছে। এবার আবাও তো তখনই মনে মনে ভাবে যে অনেক হয়েছে, এবার আমার খিদে পাচ্ছে। এবং লুকাস তখনই বলে যে অ্যালেক্সা, এই কোল্ড প্যালেসে তুমি কখনোই আবাওকে ভালোভাবে দেখভাল করতে পারবে না। অ্যালেক্সা তো মনে মনে ভাবে যে হয়তো লুকাস আবাওকে তার থেকে কেড়ে নিচ্ছে, কিন্তু লুকাস বলে যে অ্যালেক্সা, এই কোল্ড প্যালেসে থাকার দিন তোমার শেষ, তুমি আবাওকে নিয়ে এবার মেন প্রাসাদে ফিরে এসো। এবং অ্যালেক্সা তো প্রচন্ড খুশি হয়ে মেন প্রাসাদে ফিরে আসে। এবার অপরদিকে আমরা উপপত্নী লিকে দেখতে পাই, যে তো মনে মনে খুব খুশি হচ্ছিল যে আজকে নিশ্চয়ই অ্যালেক্সার কপালে দুঃখ আছে, কারণ তার মেয়েকে তো আজকে খতম করে দেওয়া হবে। এবং তখনই সে জানতে পারে যে এরকম কিছুই হয়নি, এমনকি মহারাজ অ্যালেক্সা এবং আবাওকে মেন প্রাসাদে ফিরিয়ে এনেছে এবং শয়তান ইউচিং ধরা পড়ে গেছে। এই খবর পেয়ে উপপত্নী লিয়ের তো মাথা খারাপ হয়ে যায়, কারণ ইউচিং যদি কোনোভাবে লিয়ের কথা ফাঁস করে দেয়। এবার অপরদিকে আমরা লুকাসকে দেখতে পাই, যে তখনও আবাওয়ের কথাই ভাবছিল এবং লুকাসের তখনই মনে পড়ে যে প্রায় 1 বছর ধরে তাদের সাম্রাজ্যের হুনান প্রদেশে রায়াট চলছে, সেখানে বেশ কিছুদিন ধরে দুর্ভিক্ষ চলছিল। মহারাজের তরফ থেকে ত্রাণ পাঠানো হয়, অনেক পয়সাও অ্যালোকেট করা হয়, কিন্তু তারপরেও সেখানে দুর্ভিক্ষ কমছে না, ফলে সেখানকার লোকেরা বিদ্রোহ করছে। এবার মহারাজ তো চেঁচিয়ে ওঠে যে কি হচ্ছেটা কি ওখানে, হুনান প্রদেশ এখনো শান্ত হচ্ছে না কেন? এবার মহারাজের বকা খেয়ে তার কর্মচারীটি তো ভাবে যে আমি তো সামান্য কর্মচারী, আমি কি করে জানবো যে কেন হচ্ছে না? এবং সে মহারাজকে বলে যে মহারাজ, এত রাগ করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না, আপনি বরং রাজকুমারী আবাওকে আপনার কাছে নিয়ে আসুন, তাহলে আপনার মনটা অনেক ভালো লাগবে। এবং লুকাসও ভাবে যে আবাও তো আসলে স্বর্গেরই দেবতার দূত, তাহলে আবাও নিশ্চয়ই কোনো না কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবে। এবং লুকাস তখনই নিজে গিয়ে আবাওকে তার কাছে নিয়ে আসে এবং তখনই মহারাজের কাছে তার 2 মন্ত্রী, মন্ত্রী জং এবং মন্ত্রী লিন দেখা করতে আসে। এবার তারা তো প্রথমবার রাজকুমারীর সাথে দেখা করছিল, তাই তারা রাজকুমারীর জন্য কিছু উপহারও এনেছিল। মন্ত্রী জং একটি সোনার পাতা রাজকুমারীর জন্য উপহার হিসাবে আনে এবং আবাও তো সোনা গয়নার জিনিস খুব পছন্দ করত। আবাও মনে মনে ভাবে যে বাহ, সোনা এনেছো আমার জন্য, তবে মন্ত্রী জং এই দুর্ভিক্ষর ফান্ড থেকে যত টাকা মেরেছে তাতেও আরো 4-5টা এরকম সোনার পাতা আমায় উপহার দিতেই পারে, ওর জন্যই তো এইসব বিদ্রোহ হচ্ছে। এবং এই কথা তো লুকাস সবকিছুই শুনতে পাচ্ছিল। তারপরে মন্ত্রী লিন আবাওকে একটি উপহার দেয়, যেটা খুবই রেয়ার এক ধরনের পার্ল ছিল, যেটা কিনা রাতের বেলায় জ্বলতো। এবার মহারাজ তো মনে মনে ভাবে যে এত রেয়ার একটা জিনিস, তার মানে মন্ত্রী লিনও নিশ্চয়ই করাপশনের সাথে যুক্ত। কিন্তু আবাও তখনই মনে মনে ভাবে যে আমার বাবাটা একটা বোকা, মন্ত্রী লিন আসলে সৎ একজন মন্ত্রী এবং তার বাড়িতে এই শেষ একটা মূল্যবান জিনিস ছিল, যেটা কিনা সে আমাকে দিয়ে দেয়। কিন্তু আমার বাবা এতটাই বোকা যে আমার বাবা এই ঘটনার ফলে মন্ত্রী লিনকেই দোষী হিসেবে দায়ী করবে এবং তাকে মৃত্যুদণ্ড দেবে, যাতে আমাদের সাম্রাজ্য আরো তাড়াতাড়ি ধ্বংসের পথে এগিয়ে যাবে। কিন্তু লুকাস তো আবায়ের মনের কথা শুনতেই পায়, ফলে লুকাস এই ভুল আর করে না। এবার তখনই সেখানে একজন একটি রিপোর্ট নিয়ে আসে, যে রিপোর্টে লেখা ছিল যে মন্ত্রী লিন আসলে করাপশন করছে এবং এই করাপশনের কারণেই এতদিনের দুর্ভিক্ষ কিছুতেই মিটছে না। কিন্তু এটা আসলে মন্ত্রী জং এর একটা চাল ছিল। এবার মন্ত্রী লিন তো তখনই বলতে থাকে যে মহারাজ, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। এবং মহারাজা বলেন যে লিন, আমি তোমার কথা বিশ্বাস করছি, আমি এতদিন ধরে তোমাকে দেখছি, আমি খুব ভালো করেই জানি যে কে কেমন। আর এই রিপোর্টটাই শুধু আমার কাছে আসেনি, আমার কাছে আরো একটা রিপোর্ট এসেছে, যেখানে কিনা মন্ত্রী জং এর বিরুদ্ধে আমি কিছু প্রমাণ পেয়েছি। আসলে কিন্তু মন্ত্রী জং এর বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না, কিন্তু লুকাস আবাওয়ের মনের কথাকে বিশ্বাস করেই এই ব্যাপারটা করেছিল, যাতে আসল কালপ্রিটকে শাস্তি দেওয়া যায়। এবার মহারাজা লুকাস তো তখনই বলে যে জংকে এখনই বন্দি করা হবে এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এবং লুকাস মনে মনে আবাওকে বলে যে আবাও,
তোমার বাবা হয়তো একটুখানি রাগী, আমার টেম্পারটা হয়তো একটু বাজে, কিন্তু আমি এতটাও বোকা নই। এবং মহারাজা লুকাস সৎ মন্ত্রী লিনকেই এই বিষয়ে সমস্ত দায়িত্ব দিয়ে দেয়, যাতে মন্ত্রী লিন এই দুর্ভিক্ষের ব্যাপারটা তাড়াতাড়ি সলভ করতে পারে। এবার অপরদিকে আমরা উপপত্নী লিকে দেখতে পাই, যে তো এমনি চিন্তিত ছিল যে এবার কি হবে। এবং তখনই তার সাথে মহারাজের অপর উপপত্নী হুই দেখা করতে আসে। উপপত্নী হুই বলে যে তুমি কি শুনেছো, মহারাজা রাজকুমারী আবাওয়ের জন্মদিন উপলক্ষে সকল মন্ত্রীকে ডেকেছে, এবং মহারাজা নাকি এই রাজকুমারীকে সবসময় কোলে নিয়ে ঘুরছে। যখন আমার ছেলে জন্মেছিল মহারাজ তো একবারের বেশি তাকে কোলেই নেয়নি। মন্ত্রীরা তাকে নানা রকমের সোনা দানা সবকিছু উপহার দিচ্ছে। মহারাজের এত কটা সন্তান রয়েছে, কিন্তু তারা তো কেউই এই সম্মান কখনো পায়নি। আমার তো ভয় হচ্ছে যে ওই রাজকুমারীর জন্য আমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। এবং মুখবর্তী লি তো বলে ওঠে যে তাই না, তবে সেই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। রাজকুমারী না থাকলে অ্যালেক্সাকে মহারাজ কতদিন পাত্তা দেয় সেটাই দেখার। এবং তারা আবাওকে সরিয়ে ফেলার প্ল্যান করে। এবার অপরদিকে আমরা আমাদের পুচকে ডিমন আবাওকে দেখতে পাই, যে কিনা তখন স্বপ্নে তার সেই ডিমন ওয়ার্ল্ডের লোকদের সাথে কথা বলছিল। তাই জন্য তার ঘুম ভাঙতে একটু দেরি হচ্ছিল। কিন্তু তার ঘুম ভাঙতে দেরি হওয়ায় অ্যালেক্সা তো খুবই চিন্তিত হয়ে পড়ে, এবং অ্যালেক্সা তাড়াতাড়ি চিকিৎসককে ডাকে। কিন্তু এই চিকিৎসকটি ছিল উপপত্নী লিয়েরই একজন কাজেন, এবং এই চিকিৎসককে উপপত্নী লি পাঠিয়েছিল আবাওকে মারার জন্য। চিকিৎসক আবাওকে চেক করে বলে যে এমন কিছু হয়নি, আমার কয়েকটা সূঁচ দিয়েই আমি তাকে সারিয়ে দিতে পারবো। এবং সে আকুপাংচারের একটি সূঁচ বার করে, কিন্তু সেই সূঁচের ডগায় লাগানো ছিল তীব্র বিষ, যেটা কিনা আবাওয়ের দেহে দিতেই আবাও মারা যাবে। কিন্তু সেই সূঁচ আবাওয়ের কাছে নিয়ে গেলেও কোনোভাবেই সেই শয়তান চিকিৎসক সেটা আবাওয়ের গায়ে টাচও করাতে পারে না, কারণ আবাওয়ের ম্যাজিক্যাল অরা সেই চিকিৎসককে দূরে সরিয়ে রাখে। এবার চিকিৎসক তো তখনই আবাওয়ের ক্ষমতা থেকে ছিটকে সেখানে পড়ে যায়, এবং আবাও আবারও কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে ওঠে। এবং শয়তান চিকিৎসকও বুঝতে পারে যে আবাওয়ের বিশেষ কিছু ক্ষমতা আছে, এবং সে তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায়। এবার সে তো উপপত্নী লিকে এসে বলে যে আমি 3বার চেষ্টা করেছি ওর দেহে সূচটা ফোটানোর, কিন্তু ওর দেহ থেকে একটা গোল্ডেন লাইট বেরোচ্ছিল। আমার মনে হয় ওর মধ্যে বিশেষ কিছু একটা আছে। তবে আমার কাছে একটা প্ল্যান আছে, আমরা রাজকুমারীকে মারার বদলে ওর মাকে তো মারতে পারি। অ্যালেক্সা যদি না থাকে তাহলে একটা অনাথ বাচ্চা কত দূরই বা কি করতে পারে। এবং লি তখনই ভাবে যে সেই ব্যাপারে তোমায় আমায় জ্ঞান দিতে হবে না, আমি ভেবে নেব যে আমি কি করব। এবং সে চিকিৎসককে সেখান থেকে চলে যেতে বলে, এবং তারপরেই সে তার ছেলে এমিলকে সেখানে ডেকে পাঠায়। উপপত্নী লিয়ে বলে যে এমিল, তোমার রাজকুমারী বোনকে গিয়ে একটু দেখে আসো, এবং তাকে ভালো করে অবজার্ভ করো, বোঝার চেষ্টা করো যে আদেও তার মধ্যে আনন্যাচারাল কিছু রয়েছে কিনা, বা স্পেশাল কোনো পাওয়ার রয়েছে কিনা। থাকলে সেটা এসে আমাকে জানাবে। এবার এমিল তো তার মায়ের কথা মতো আবায়ের সাথে দেখা করতে চলে যায়, এবং আমরা দেখতে পাই যে আবায়ের কাছে তখনই দেখা করতে এসেছিল তার নিজের দাদা অর্থাৎ অ্যালেক্সার বড় ছেলে জ্যাক। এবার জ্যাক তো আবায়ের জন্য একটা উপহারও এনেছিল। এবং তখনই সেখানে মহারাজা এবং উপপত্নী লিয়ের ছেলে এমিল এবং উপপত্নী হুইয়ের ছেলে চার্লসও হাজির হয়। মানে প্রত্যেক রাজকুমারী এখানে আবায়ের সাথে দেখা করতে এসেছিল। এবার আবাও তো মনে মনে ভাবে যে এই জ্যাক হচ্ছে আমার আসল দাদা, তাই না? কিন্তু এ হচ্ছে একটা দুর্ভাগ্যের প্রতীক। ছোটবেলা থেকে এর সাথে সবকিছু বাজে বাজেই হয়েছে। সত্যি আমার দাদা মনে হয় একদমই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। এবং আবাবের মনে মনে বলাই কথাগুলো তার প্রত্যেক ভাই শুনতে পাচ্ছিল। এবার প্রত্যেক ভাই তো ভাবছিল যে তারা হয়তো একমাত্র শুনতে পাচ্ছে। তারা ভাবে যে সত্যি আমার মধ্যেই বিশেষ কিছু ক্ষমতা আছে, তাই আমি আমার বোনের মনে মনে বলা কথা শুনতে পাচ্ছি। এবং ওদিকে আবাও তো বলতে থাকে যে আমার দাদা ছোটবেলায় জন্মাতেই কোমাতে চলে গেছিল, 7 বছর বয়সে ও নদীতে পড়ে গেছিল, তারপর থেকে ওর সাথে কত কি না হয়ে, ওর কপালে এখনো অনেক দুর্ভাগ্য লেখা আছে। ও যদি ওর ওই পারফেক্ট রাজকুমারীকে খুঁজে না পায়, তাহলে ওর কপাল থেকে এই দুর্ভাগ্য যাবে না। এবার ততক্ষণে তো অন্যান্য রাজকুমাররা আবায়ের জন্য যে গিফটগুলো এনেছিল সেগুলো তাকে দেখায়, এবং তখনই আবায়ের নজর যায় বাকি 2 ভাইয়ের ওপর। আবাও বলে ওঠে যে উপপত্নী হুইয়ের ছেলে চার্লস আসলেই খুব বুদ্ধিমান, কিন্তু এ রাজা হতে পারবে না, কারণ এ কোনোদিন বিয়েও করবে না আর সন্তানও নেবে না। এবার লুকাসও তো আবাহের মনের এই সব কথা বুঝতে পারছিল, এবং লুকাসও মনে মনে ভাবে যে ও যদি বিয়েই না করে, ও যদি বংশধরই না থাকে, তাহলে তো ওকে রাজা করে কোনো লাভ নেই।
এবার উপপত্নী লিয়ের ছেলে এমিল তখনই সেখান থেকে বিদায় নেয় এবং আবাও মনে মনে ভাবে যে এই যে এমিল শয়তানটা চলে যাচ্ছে, আমার বাবা তো জানে না যে এমিল কি ধরনের বদমাশ একটা ছেলে। ও এই প্রাসাদের বাইরে কত যে মেয়ের সাথে কি সব করে তার কোনো ঠিক নেই, এবং সেই মেয়েগুলোর সাহায্যেই ও আমার বাবারও মাথা খাবে আর ওর অন্যান্য ভাইদেরও মাথা খাবে। যে এই মেয়েগুলোর সাহায্যেই ওই রাজপ্রাসাদে পুরোই হাঙ্গামা মাচিয়ে দেবে। এরা এক ভাই একে অপরকে মারার চেষ্টা করবে। আর এই কথা শুনে লুকাসের তো আর মাথা ঠিক থাকে না যে তার ছেলে এমনটা কি করছে। এবং লুকাস তখনই বলে যে আমি আবাওকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে আনছি, এবং সে আবাওয়ের সাথে বেরিয়ে যায়। লুকাস জিজ্ঞাসা করে যে এমিল কোথায় গেছে সেটা এক্ষুনি খোঁজ নাও, এবং লুকাস সেখানে গিয়ে হানা দেয়। এবার আমরা দেখতে পাই যে এমিল তো একটি সরাইখানায় বসে সুন্দরী সুন্দরী রমণীদের নাচ দেখছিল, এবং এমিল বলে যে তোমাদের আমি এখানে কেন ডেকেছি তোমরা জানো। এবার সব সুন্দরীরা তো এমিলের কাছে চলে আসে। তারা ভাবে যে এমিল নিশ্চয়ই তাদের সাথে প্রেম করার জন্যই এখানে এসেছে, এবং এমিল বলে যে তোমাদের মধ্যে যে আমাকে সবচেয়ে বেশি খুশি করতে পারবে, যে আমার সব কথা শুনবে এবং আমায় সিংহাসন পেতে সাহায্য করবে, তাকে আমি আমার উপপত্নী বানাবো। কিন্তু তখনই সেখানে লুকাস ঢুকে পড়ে এবং লুকাস বলে যে এমিল তুমি এখানে কি করছো, তুমি কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করছো। এমিল তো বলে ওঠে যে না না, আসলে এই মেয়েরা তো আমার বোনেরই মতো। এবং লুকাস তো জানতো এই যে এমিল এইসব একদমই মিথ্যে কথা বলছে। এমিল বলতে থাকে যে এইসব মেয়েদের সাথে আমি কোনো অসভ্যতা করিনি, আমি তাদের সাথে দাবা খেলতে এসেছিলাম, এবং সে যে কি দাবা খেলছিল সে তো আমরা জানি। লুকাস বলে যে তুমি এই সমস্ত মেয়েদের সাহায্যে তোমার বাবাকে অন্যান্য রাজকুমারদের ফাঁসানোর চেষ্টা করছো, এটা কিন্তু সরাসরি রাজদ্রোহ, তাই তোমাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেয়া হলো। এবং লুকাস তো তার সৈন্যদের বলে যে এমিলকে এখনই মেরে ফেলতে। কিন্তু তখনই ছোট্ট আবাও বলে ওঠে যে এই যে আমার বদমাইশ বাবাটা আবার খেপে গেছে। আরে ও তোমার ছেলে, ও যাই করুক না কেন ওকে মৃত্যুদণ্ড দিও না। ও যা দোষ করেছে তার শাস্তিও পাবে, কিন্তু তার জন্য তুমি নিজের সুনাম কেন নষ্ট করছো। এবং আবাও এর কথা শুনে লুকাস বুঝতে পারে যে তাকে মারা যাবে না, এবং লুকাস এমিলের সমস্ত ক্ষমতা কেড়ে নেয় এবং তাকে রাজকুমার পদ থেকে সরিয়ে দেয়, এবং এমিলের সাথে সমস্ত রাজকীয় সম্পর্ক ছিন্ন করে দেয়। এবার লুকাস তো আবারও প্রাসাদে ফিরে আসে এবং লুকাস আবাওকে অ্যালেক্সার কাছে ফিরিয়ে দেয়। লুকাস বলে যে আর একদিন পর আমার মা এখানে আসছে সবার সাথে দেখা করতে, তাই এই অনুষ্ঠানের সবকিছুর দায়িত্ব তুমিই নাও। এবং লুকাস সব দায়িত্ব অ্যালেক্সাকে দেয়। এবং আবাও তো তখনই মনে মনে বলে ওঠে যে এই যা, আবারও আমার মায়ের বিপদ আসতে চলেছে। যেদিন দাদি এই প্রাসাদে আসবে সেদিন দাদির ওপর হামলা হবে, আর তার জন্য সব দোষ গিয়ে পড়বে মায়ের ওপর, এবং আমার বোকা বাবা আবারও আমার মাকেই সব কিছুর জন্য দায়ী করবে। আমার মায়ের উচিতই না এইসব দায়িত্ব নেওয়া। এবার এই সব কথা তো অ্যালেক্সা শুনতে পায়, এবং অ্যালেক্সা তখনই বলে যে মহারাজ, আমার কিছু বলার আছে। আসলে বেশ কিছুদিন ধরে আমি শুনছি যে আমাদের ওপর কোনো হামলা হতে পারে, তাই যেদিনকে রাজমাতা আসবেন সেদিনকে যদি আমরা রুটটা একটু চেঞ্জ করে দিই, যদি আমরা পূর্ব দিকের গেটের বদলে দক্ষিণ দিকের গেট দিয়ে তার প্রবেশ করাই, তাহলে কেমন হয়। এবার যেহেতু লুকাসও আবাওয়ের মনের কথা শুনতে পেয়েছিল, তাই লুকাস তো এক কথাতেই সেটা রাজি হয়ে যায়। এবার তখনকার দিনে এই যে গেটগুলো ছিল সেগুলোরও কিন্তু এক একটা করে ইম্পর্টেন্স ছিল। যেমন এই পূর্ব দিকের গেটটা ছিল সবচেয়ে জাঁকজমকপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গেট বলা যায়, এবং দক্ষিণ দিকের গেটটা তুলনামূলক একটু সিম্পল বা নর্মাল লোকেদের যাতায়াতের জন্য ছিল। এবার একদিন পর রাজমাতাকে তো সেই পথ দিয়ে নিয়ে আসা হয়, অর্থাৎ দক্ষিণ দিকের গেট দিয়ে নিয়ে আসা হয়, এবং রাজমাতা তো কিছুই জানতো না যে তার উপর হামলা হতে পারে। তাই রাজমাতা এসেই অ্যালেক্সার ওপর ভীষণই রাগ করতে শুরু করে যে অ্যালেক্সা, তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো, আমাকে দক্ষিণ দিকের গেট দিয়ে নিয়ে আসা হচ্ছে। আর অ্যালেক্সা তো তখনই রাজমাতার কাছে ক্ষমা চায়, এবং আবাও তখনই মনে মনে বলে ওঠে যে দাদি, তুমি আমার মাকে ভুল বুঝো না, আমার মা তোমার ভালোর জন্যই এমনটা করেছে। রাজমাতা বলে ওঠে যে এই বাচ্চাটাকে, এবং অ্যালেক্সা তখনই বলে যে এটাই আমার ছোট্ট রাজকুমারী। রাজমাতা তো আবাওকে কোলে নেয়, এবং স্বাভাবিকভাবেই আবাওয়ের কিউটনেস দেখিয়ে রাজমাতাও গলে যায়। রাজমাতা বলে যে আমার এই ছোট্ট ডাম্পলিংটা তো ভীষণ কিউট, আমার নাতনির জন্য সোনা দানা যে সমস্ত উপহার আছে সবকিছু নিয়ে এসো। এবং আবাও তো মনে মনে ভাবে না, সত্যিই আমার দাদি কি ভালো, আমি তো সোনাই সবচেয়ে বেশি ভালোবাসি। এবং রাজমাতা তখনই মনে মনে ভাবে যে তার মানে আমি খুবই লাকি যে আমার এই নাতনির মনের কথা আমি শুনতে পাচ্ছি।
এবার রাজমাতা অ্যালেক্সাকে জিজ্ঞাসা করে যে আজকে হঠাৎ কেন রুটটা চেঞ্জ করা হলো। এবং অ্যালেক্সা বলে যে রাজমাতা আসলে কয়েকদিন ধরেই আমার মনটা একটু গাইছিল, তাই জন্যই আমি আপনাকে পিছন দিকের গেট দিয়ে নিয়ে এসেছিলাম। আর সামনের দিকের অর্থাৎ পূর্ব দিকের গেট দিয়ে একটি নকল ঘোড়ার গাড়ি নিয়ে আসা হয়েছিল, যাতে মনে হয় যে আপনি সেখান দিয়েই আসছেন। এবার লুকাস তো তখনই সেখানে চলে আসে এবং লুকাস জানায় যে যেটা নকল গাড়ি নিয়ে আসা হচ্ছিল পূর্ব দিকের গেট দিয়ে, তার উপর হামলা হয়েছিল। মানে রাজমাতা ভালোই ভালোই বেঁচে গেছে, আর একটু হলেই রাজমাতার প্রাণটাই হয়তো চলে যেত। এবং লুকাস তো মনে মনে বলে যে সত্যিই আমার আবাবের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। এবং রাজমাতাও বলে যে হ্যাঁ, আমাদের আবাও হচ্ছে সত্যিই আমাদের সৌভাগ্যের প্রতীক। এবার আবাও তো ততক্ষণে ঘুমিয়ে পড়ে এবং লুকাস আর অ্যালেক্সা তাকে শুইয়ে দেয়। এবং লুকাস তখনই তার কর্মচারীকে জিজ্ঞাসা করে যে তুমি কি খোঁজ পেয়েছো যে খুনি গুন্ডাগুলোকে কারা পাঠিয়েছিল। এবং কর্মচারীটি বলে যে না, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা যায়নি, কারণ তাদের প্রত্যেকের মুখেই বিষের পুরিয়া ছিল। ধরা পড়ে যাওয়া মাত্রই তারা সেই বিষ পান করে সেখানেই মরে যায়। ফলে তাদেরকে পাঠিয়েছে সেটা এখনো জানা যায়নি। এবার আবাও তো তখনই ঘুমের মধ্যে বলে ওঠে যে উফ, আমার বোকা বাবাটা এখনো বুঝলো না যে কে পাঠিয়েছে। এবং এই কথা তো লুকাস মন দিয়ে শুনছিল। লুকাস ভাবে যে এক্ষুনি তার মানে আবাও বলবে যে কে পাঠিয়েছে, কিন্তু তখনই আবাও বলতে থাকে যে কতদিন চিকেন লেগ খায়নি, এখানে দুধই খেয়ে যাচ্ছি, চিকেন আমাকে দাও। লুকাস মনে মনে ভাবে যে এইটুকু বাচ্চাও কি চিকেন লেগ খাবে। এবং তখনই আবাও আসল কথা বলে। আবাও বলে যে উপপত্নী লি এই কাজটা করেছে, কারণ উপপত্নী লি অ্যালেক্সাকে ফাঁসাতে চেয়েছিল, যাতে সব দোষ অ্যালেক্সার ওপর পড়ে এবং অ্যালেক্সাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার লুকাস এই কথা শুনতে পায় এবং সে মনে মনে ভাবে যে উপপত্নী লিয়ের বাবা একজন হাই র্যাঙ্কিং অফিসার, সুতরাং কোনো শক্তপোক্ত প্রমাণ ছাড়া তাকে তো ধরা যাবে না, অন্য কিছু করতে হবে। এবার লি তো ওদিকে খবর পায় যে রাজমাতা মারা যায়নি, ফলে অ্যালেক্সাকেও ফাঁসানো যায়নি। এবং লিয়ের মাথা আরোই খারাপ হয়ে যায়। তখনই তার সেই শয়তান চিকিৎসক কাজিনটি আসে এবং সে উপপত্নী লিকে কানে কানে কিছু বুদ্ধি দেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যালেক্সা তো তার পুচকে ডিমনের সাথে খেলা করছিল এবং তখনই সেখানে উপপত্নী লি আসে। উপপত্নী লি অ্যালেক্সার জন্য একটি স্যুট নিয়ে এসেছিল। লি বলে যে আসলে তোমাকে অনেকদিন দেখতে আসা হয়নি, আর আবাও হওয়ার পর থেকে তাকেও তো আমি দেখতে আসিনি, আমাকে ক্ষমা করো, আমি তোমার জন্য তাই এই স্যুপটা বানিয়ে এনেছি। কিন্তু আবাও তো তখনই বলে ওঠে যে মা, এই স্যুপটা কিন্তু তুমি ভুলেও খাবে না, এই স্যুপের মধ্যে বিষ দেওয়া রয়েছে। এবং অ্যালেক্সা তো তখনই বলে যে লি, আমি এই স্যুপটা খেতে পারবো না, আসলে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট দেওয়া রয়েছে তাতে আমার অ্যালার্জি রয়েছে। এবং অ্যালেক্সা সেই স্যুপটা ঘরে রেখে দিতে বলে। এবার তখনই অ্যালেক্সার কর্মচারীটি অ্যালেক্সার জন্য যে স্যুপটা অ্যালেক্সা রোজ খায় সেটা নিয়ে আসে। এবং সেটা দেখে লি বলে ওঠে যে তুমি এই স্যুপটা কি খাচ্ছ, তোমার রংটাও দেখছি আগের থেকে অনেক সুন্দর হয়েছে, এই স্যুপটা কি কোন রকমের মেডিসিন? এবং অ্যালেক্সা বলে যে হ্যাঁ, তো এটা আসলে এক ধরনের টার্টেল স্যুপ, এটা তুমি খেয়ে দেখো, এটা ভীষণ ভালো। কিন্তু সেই স্যুপ লি খাওয়ার সঙ্গে সঙ্গে বলে যে এটা টার্টেল স্যুপ, কিন্তু খেতে তো কেমন চিকেন চিকেন মনে হচ্ছে। আসলে লি যে স্যুপটা এনেছিল সেটাই তাকে ঘুরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। এবার উপপত্নী লি তো সেই স্যুপ খেয়েই বমি করার চেষ্টা করে, কারণ সে তো জানতো যে এই স্যুপের মধ্যে বিষ রয়েছে। ছোট্ট আবাও তো হাসতে থাকে যে ঠিক হয়েছে, আমার মা তোমার সাথে একদম ঠিক করেছে। এবার ততক্ষণে তো সেখানে লুকাসও চলে আসে এবং সে তো এসেই আবাওকে কোলে নিয়ে নেয়। এবং লুকাস আবাওয়ের জন্য একটা কাঠের ঘোড়া এনেছিল, যেটা রাজমাতা আবাওকে উপহার স্বরূপ দিয়েছিল। এবং সেটা দেখে আবাও খুব খুশি হয়। এবার মহারাজা সেখানে এসেছে দেখেই উপপত্নী লি নতুন নাটক শুরু করে দেয়। উপপত্নী লি বলতে থাকে যে মহারাজ, আমি জানি না কেন অ্যালেক্সার কি ক্ষতি আমি করেছি, অ্যালেক্সা আমাকে বিষ দিয়ে মারার চেষ্টা করছে। ও যে স্যুপটা আমাকে খাইয়েছে তাতে বিষ ছিল, ওই চিকেন স্যুপ খাইয়ে ও আমাকে মারার চেষ্টা করছে। কিন্তু আবাও তো মনে মনে তার বাবাকে বলেই দেয় যে না, আসলে ওই স্যুপটা উপপত্নী লি এনেছিল এবং সে অ্যালেক্সাকে ফাঁসানোর চেষ্টা করছে। মহারাজা তো তখনই একজন চিকিৎসককে ডাকেন এবং বলেন যে এক্ষুনি যে বাক্সটাতে করে উপপত্নী লি স্যুপটা এনেছিল সেটা চেক করে দেখা হোক। সেই বাক্স পরীক্ষা করে দেখা যায় যে বাক্সের গায়ে তো বিষের ছাপ রয়েছে, সুতরাং প্রমাণিত হয় যে লি যে স্যুপটা এনেছিল সেটাই বিষাক্ত ছিল। এবার মহারাজ তো লিকে শাস্তি দিতে যাচ্ছিলেন, কিন্তু তখনই হঠাৎ করে একজন সৈন্য মহারাজের ওপরই আক্রমণ করে। কিন্তু উপপত্নী লি মহারাজের সামনে চলে আসে এবং সে তলোয়ারের আঘাত গ্রহণ করে
এবার সেই সৈন্যটা আসলে ছিল একজন গুপ্তঘাতক। ধরা পড়ে যাওয়ার সাথে সাথেই সে তো বিষ খেয়ে নেয় এবং সেখানেই মারা যায়। এবং এই ব্যাপারটাও পুরোপুরি উপপত্নী লিয়ের সাজানোই ছিল, যাতে মহারাজ উপপত্নী লিকে বেশি করে ভালোবাসে। কিন্তু মহারাজ তো আবাবের কথা থেকে এই পুরোটাই বুঝতে পারে এবং মহারাজ সঙ্গে সঙ্গে উপপত্নী লিকে কোল্ড প্যালেসে থাকার শাস্তি দেয়। এবং অপরদিকে ওই যে শয়তান কাজিন চিকিৎসকটি ছিল, সেও অত্যাচারের ভয়ে সব সত্যি কথা স্বীকার করে দিয়েছিল যে উপপত্নী লি এতদিন এইসব কিছু করিয়েছে, তাই উপপত্নী লিকে ক্ষমা করার আর কোনো প্রশ্নই থাকে না। কিন্তু উপপত্নী লি রাস্তা থেকে সরে গেলেও এখনো শয়তানি উপপত্নী হুই বাকি ছিল। এবং আমরা দেখতে পাই যে উপপত্নী হুই একটি পুতুলকে, অর্থাৎ একটি কালো জাদুর পুতুলকে পুজো করছিল। হুই বলে ওঠে যে লি তো আমার কোনো কাজে এলো না, ওকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু ও তো এখনো মরেনি, তাই ওকে আমি এখনো কাজে লাগাতে পারবো। এবার অপরদিকে আমরা উপপত্নী লিকে দেখতে পাই, যার তো কোল্ড প্যালেসে থেকে থেকে মাথা খারাপই হয়ে গেছিল এবং সে ভীষণই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে কেন অ্যালেক্সা সবকিছু পাবে, কেন তার সেই ছোট্ট রাজকুমারীর জন্য সে সব রকমের ভালোবাসার সম্মান পাবে এবং কেন লিকে এই প্রাসাদে পচে মরতে হচ্ছে। কিন্তু সে আরো ফ্রাস্ট্রেটেড এই জন্য হয়েছিল কারণ সে কিছু বছর আগে অ্যালেক্সাকে ছল চাতুরি করেই কোল্ড প্যালেসে পাঠিয়েছিল এবং এখন তাকে সেইখানে এসে পৌঁছাতে হয়েছে। এবং হঠাৎ করেই তো সেখানে ঠান্ডা হাওয়া দিতে শুরু করে এবং লি প্রচন্ড ভয় পেয়ে বলতে থাকে যে এখানে যে কতজনের মৃত্যু হয়েছে তার ঠিক নেই, আমিও কি তাদের মধ্যে একজন হব। এবং আমরা দেখতে পাই যে তার সামনে রক্ত দিয়ে কিছু লেখা ফুটে ওঠে এবং তখনই লি পুরোই ভরগ্রস্তের মতো হয়ে যায় এবং সে কোল্ড প্যালেস থেকে বেরিয়ে আসে এবং সেখানকারই একটি কুয়োতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে এবং সেই কুয়ো থেকে আমরা কিছু লাল আলো বেরোতে দেখি, অর্থাৎ লিয়ের এই হত্যাটা এক ধরনের চক্রান্ত ছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। অ্যালেক্সা খবর পায় যে উপপত্নী লি কুয়োতে নিজের প্রাণ দিয়েছে এবং এই কথা শুনে আবাও মনে মনে ভাবে যে এটা তো উপপত্নী লিয়ের কাজ মনে হচ্ছে না, আমার মনে হয় এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, কিন্তু সেটা কি সেটা আমায় জানতে হবে। এবং তখনই অ্যালেক্সার সাথে উপপত্নী হুই এবং উপপত্নী রৌ দেখা করতে আসে। এবার উপপত্নী রৌ তো এসেই বলে যে আমি এই প্রথম আবাওকে দেখছি, আমি কি একটু ওকে কোলে নিতে পারি, এবং সেই আবাওকে কোলে নেয়। এবং হুই পাশ থেকে বলতে থাকে যে মহারাজের এত কটা সন্তান, কিন্তু কখনোই মহারাজকে দেখিনি কারোর সাথে এত ভালো ব্যবহার করতে। অ্যালেক্সা বলে ওঠে যে মহারাজার তো বাকি সব সন্তানই রাজপুত্র, এই কেবলমাত্র একটা কন্যা সন্তান, তো মহারাজা তাকে তো একটু বেশি ভালোবাসবেই। এবং আমরা তখনই দেখতে পাই যে উপপত্নী রৌ এর চোখটা হঠাৎই লাল হয়ে যায়, অর্থাৎ বোঝা যায় যে কেউ তাকে কন্ট্রোল করছিল এবং সে আবাওয়ের গলা টিপে ধরে। এবার আবাও তো সঙ্গে সঙ্গে চেঁচিয়ে কেঁদে ওঠে এবং উপপত্নী হুই ভালো সেজে তখনই আবাওকে তার কোল থেকে নিয়ে অ্যালেক্সার কাছে দিয়ে দেয়। মানে উপপত্নী হুই আসলে এই কাজটা রৌকে দিয়ে করাচ্ছিল। এবার রৌ তো বলে ওঠে যে আমি বুঝতে পারছি না এটা আমার সাথে কি হলো, কারণ আমি তো এমন কিছু করতে চাইনি। এবং উপপত্নী হুয়ে বলে যে রৌ, তোমার হিংসা হতেই পারে, তাই বলে তুমি এমনটা করবে? কিন্তু আবাও তো তখনই তার মাকে বলে যে এখানে উপপত্নী রৌয়ের কোনো দোষ ছিল না। যাই হোক, এবার উপপত্নী হুই বলে ওঠে যে আজকে তো রাজমাতার জন্মদিন, তোমরা কি কি উপহার দেবে বলে ঠিক করলে? এবং অ্যালেক্সা তাদের দেখায় যে সে রাজমাতার জন্য একটি বিডসের ব্রেসলেট উপহার দেবে, যেটা কিনা একটি টেম্পল থেকে আনানো হয়েছে এবং এটা খুবই রেয়ার একটা গিফট যেটার একটা স্পিরিচুয়াল ভ্যালু রয়েছে। এবার অ্যালেক্সার দাসীটি যখন সেই ব্রেসলেটটা আনছিল তখনই তার হাত থেকে সেটা পড়ে যায় এবং উপপত্নী রো সেই ব্রেসলেটটা তুলে অ্যালেক্সাকে দেয়। এবার আমরা রাজমাতার জন্মদিনের সময় দৃশ্য দেখতে পাই এবং রাজমাতা তো ছোট্ট আবাহকে কোলে নিয়ে বসেছিল এবং তখনই রাজমাতার জন্য সকলে নানা ধরনের গিফট আনে। এবার অ্যালেক্সের গিফটটা যখনই রাজমাতা নিতে যায় সেই গিফটটা রাজমাতার হাত থেকে পড়ে যায় এবং ব্রেসলেটটা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ভেঙে যায়, অর্থাৎ ছিঁড়ে যায়। এর উপপত্নী রৌ তো বলে ওঠে যে আচ্ছা অ্যালেক্সা, তুমি তো বলেছিলে যে এই ব্রেসলেটটা নাকি হুগো টেম্পল থেকে আনা। আমি যতদূর জানি হুগো টেম্পলে সবকটা ব্রেসলেট সোনার তার দিয়ে বাঁধা থাকে, কিন্তু এটা তো তেমন কিছুই না। তাহলে কি তুমি মিথ্যা বলেছিলে? তুমি জালিয়াতি করার চেষ্টা করছো? এবং বাকি উপপত্নীরাও তো অ্যালেক্সাকে নানা কথা বলতে থাকে যে অ্যালেক্সা এই কিছুদিন হলো কোল্ড প্যালেস থেকে এসেছে, এখন এরকম একটা ব্রেসলেট ভেঙে যাওয়া মানে সেটা ব্যাড লাকের সমান। তুমি রাজমাতার জন্মদিনে এমন কিছু একটা করছো যাতে তার জন্য দুর্ভাগ্য নেমে আসতে পারে।
এবং আবাও তখনই মনে মনে বলে যে দাদি, তোমাকে ওরা বোকা বানানোর চেষ্টা করছে, তুমি কিন্তু ওদের কথা শুনো না। মা তোমাকে আসলটাই দিতে চেয়েছিল, কিন্তু এটা পরে বদলে দেওয়া হয়েছে। এবং রাজমাতা আবাওয়ের কথা শুনে অ্যালেক্সার ওপর রাগ করে না, এবং রাজমাতা একজন কর্মচারীকে বলে এই প্রত্যেকটা বিড এক জায়গায় তুলে রাখো। কিন্তু আমরা দেখতে পাই যে সেই বিডস গুলো থেকে একটি কালো রঙের ধোঁয়া বেরোচ্ছিল, মানে সেই বিডস গুলির মধ্যে কিছু ডিমনিক পাওয়ার ছিল। কিন্তু আবাও তো তখনই তার ক্ষমতার সাহায্যে সেই এভিল স্পিরিটকে সেখান থেকে সরিয়ে দেয়, এবং রাজমাতা তাতে একদম সেফ হয়ে যায়। অর্থাৎ অ্যালেক্সেরও কোনো বিপদ হয় না এবং রাজমাতাও ঠিক থাকে। এবার ব্যাংকুয়েটের পর তো উপপত্নী রো আবারও অ্যালেক্সের সাথে দেখা করে, এবং তখনই আবার লক্ষ্য করে যে উপপত্নী রুয়ের চোখ থেকে সেই একই রকম কালো ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ সে এখনো কোনো ভরের মধ্যে ছিল। রৌ বলে যে অ্যালেক্সা, তুমি সত্যিই লাকি, তুমি আজকে বকাও খেলে না, তোমার এত সুন্দর রাজকুমারী জন্মেছে, তুমি সব দিক থেকে লাকি। কিন্তু মনে রেখো, একজন মানুষের লাক কিন্তু বারবার তার সঙ্গ দেবে না। এই বলে রৌ সেখান থেকে চলে যায়। এবার অ্যালেক্সার কর্মচারী তো বলে যে নিশ্চয়ই উপপত্নী রৌই এটা বদলেছে, কারণ যখন আমার হাত থেকে ওটা পড়ে গেছিল রৌই ওটা তুলে দিয়েছিল। এবং অ্যালেক্সা বলে যে ও যাই করুক না কেন সেই নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ আমার কাছে আবাও রয়েছে। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে উপপত্নী রৌ তো রাতের বেলা ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে এসে দেখতে পায় যে তার বিছানার উপর সেই ব্রেসলেটটা রাখা হয়েছে। এবার উপপত্নী রুয়ের উপর থেকে যে ডেমনিক ভর ছিল সেটা ততক্ষণে নেমে গেছিল, এবং রু বলে ওঠে যে এটা আমার কাছে কেন, তাহলে কি এটাই আসল ব্রেসলেটটা? কিন্তু এটা তো অ্যালেক্সার, সবাই যদি জানতে পারে যে এটা আমার কাছে আছে তাহলে সকলে আমাকে চোর ভাববে। এবং রৌ তো সঙ্গে সঙ্গে সেটা বাগানে নিয়ে যায় সেটা পুঁতে ফেলার জন্য। রৌ ভাবে যে এটা আমি তাড়াতাড়ি পুঁতে ফেলি, যাতে কোনো প্রমাণ না থাকে যে এই জিনিসটা আমার কাছে রয়েছে। এবং সে একটি গাছের তলায় সেই ব্রেসলেটটা পুঁততে যায়, কিন্তু সে লক্ষ্য করে যে সেই গাছে একটা লাল রঙের রিবন বাঁধা রয়েছে। রো যে ওই রিবনটা হাতে ধরে, তখনই সেই রিবন থেকে কিছু কথা ভেসে আসে, যে তোমার জন্যই আজকে আমার এই অবস্থা, তোমাকে কে বলেছিল এখানে এটা পুঁততে, তুমি আমার এভিল ক্ষমতা নষ্ট করে দিলে। এবার এই কথা শোনার সাথে সাথে রো তো প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং সে তখন ওই ব্রেসলেটটা দিয়ে ওই গাছের গায়ে মারতে থাকে, এবং ব্রেসলেটটার পজিটিভ ক্ষমতার সাহায্যেই সেই নেগেটিভ লাল রিবনটি ধ্বংস হয়, অর্থাৎ যেটা দিয়ে কিনা রৌকে বশ করা হয়েছিল। এবং তখন রৌয়ের সেই ডেমনিক ভর ভেঙে যায়। রৌ বুঝতে পারে যে এতক্ষণ সে যেটা করছিল নিজে নিজে করছিল না, কোনো কিছুর প্রভাবে করছিল। তাই পরদিন সকালবেলা গিয়েই সে সেই ব্রেসলেটটা অ্যালেক্সাকে ফেরত দিয়ে দেয়, এবং অ্যালেক্সার কাছে ক্ষমা চেয়ে নেয়। এবং অ্যালেক্সাও তাকে ক্ষমা করে দেয়, কারণ অ্যালেক্সা দেখেছিল যে রো কিন্তু কখনোই আগে অ্যালেক্সার সাথে খারাপ ব্যবহার করেনি, বা অ্যালেক্সা যখন কোল্ড প্যালেসেও ছিল রো কখনো তার উপর কোনো শত্রুতা বের করেনি। এবার কিছুক্ষণ পরেই লুকাস আবার আবার সাথে দেখা করতে আসে, এবং সে আবাওকে নিয়ে তার রাজসভায় চলে যায়, কারণ লুকাস তো এতদিনে আবাওয়ের সাহায্যেই তার সাম্রাজ্য চালাচ্ছিল। আবাওয়ের মনের কথা শুনে লুকাস সব সিদ্ধান্ত নিত। এবার লুকাস জানতে পারে যে তার সাম্রাজ্যের একটি প্রদেশে কিছু ডাকাত হামলা করছে, এবং সেই ডাকাতরা সমস্ত ব্যবসায়ীদের লুটে পুটে নিচ্ছে এবং বড়লোক ব্যক্তিদের হামলা করছে, এবং তারা ক্যাপিটালের দিকে এগিয়ে আসছে। এবার আবাও তো তখনই মনে মনে বলে যে এই ডাকাতরাই পরবর্তীতে বিদ্রোহ করবে, এবং তারা এই সাম্রাজ্যকে ধ্বংসের পথে আরো ঠেলে দেবে। সমস্ত লোকেরা এই ডাকাতদের ভয় ক্যাপিটাল ছেড়ে চলে যাবে, তাই এই ডাকাতদের ব্যাপারটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। এবার লুকাস আবাওয়ের মনের কথা শুনতে পায়, এবং লুকাস জ্যাককে অর্থাৎ অ্যালেক্সের ছেলেকে এই ডাকাতদের ভাগানোর দায়িত্ব দেয়। লুকাস বলে যে জ্যাক, তুমি এবার অনেক বড় হয়েছো, এবার এই সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। এবার আবাও তো হাততালি দিয়ে ওঠে, কারণ তার দাদা এরকম একটা দায়িত্ব পেয়েছিল। কিন্তু জ্যাকের কপাল তো সবচেয়ে খারাপ ছিল, এবং সে যাই করতো না কেন সেখানে এসে ফেঁসে যেত। তো এই জ্যাক কি করে এই ডাকাতদের তাড়াবে সেটাই হচ্ছে দেখার। এবার অপরদিকে আমরা আবারও উপপত্নী হুইকে দেখতে পাই যে তার কালো জাদুর গুড়িয়ার সামনে প্রে করছিল, এবং তখনই সে জানতে পারে যে মহারাজ জ্যাককে এত বড় একটা দায়িত্ব দিয়েছে। এবার এই কথা শুনে হুইয়ের তো মাথা খারাপ হয়ে যায়, এবং সে তখনই তার ছেলে চার্লসকে সেখানে ডেকে পাঠায়। হুই বলে যে তোমাকে কেন এই দায়িত্ব দেওয়া হলো না? এবার চার্লস তো বলে ওঠে যে মা,
আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। তাছাড়া জ্যাকও তো আমার ভাই। আমার বাবা করুক, আমার ভাই করুক বা আমি করি, আল্টিমেটলি ব্যাপারটা তো একই। এবং এই কথা শুনে উপপত্নী হুই তো আরো রেগে যায় এবং সে বলে যে, "সত্যি তুমি একটা নিষ্কর্মা। তোমার মতো ছেলেকে আমি যে কি করে জন্ম দিলাম ভগবানই জানে। আমি তোমাকে এক্ষুনি আদেশ দিচ্ছি যে এই ডাকাতদের ব্যাপারে তুমি চিংসু প্রদেশে যাবে এবং সেখানে গিয়ে যে কাউকে তুমি এই সিলমোহরটা দেখাবে, তাহলেই তারা তোমায় সাহায্য করতে রাজি হয়ে যাবে। যাই হয়ে যাক না কেন, এই কাজের ক্রেডিট যেন কোনোভাবে জ্যাক না পায়।" এবার সিলমোহর দেখে তো চার্লস একটু অবাক হয়ে যায় যে তার মায়ের কাছে এমন সিলমোহর কি করে থাকবে যেটা কিনা ডাকাতরা চিনবে। এবং চার্লস বলে যে, "মা, তুমি কি ওদের সাথে হাত মিলিয়েছো?" এবং তখনই তার মা বলে ওঠে যে, "না না, আসলে একটা কানেকশন আছে এইটুকুই।" এবার অপরদিকে আমরা জ্যাককে দেখতে পাই। সে তো রাতের বেলা তার পুচকি বোনের সাথে দেখা করতে আসে এবং সে জিজ্ঞাসা করে যে, "আবাও, আমি যে এই পাহাড়ে ডাকাতদের সামাল দিতে যাচ্ছি, আমি সাকসেসফুল হব তো?" কিন্তু আবাও তো তখনই তার ভাইয়ের মাথার পিছনে কিছু কালো বা নেগেটিভ এনার্জি দেখতে পায়। আবাও বলে ওঠে যে এটা তো মৃত্যুর চিহ্ন। এবার জ্যাক তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে আবাওকে কোলে নিয়ে নিজের ঘরে চলে আসে। জ্যাক বলে যে, "বোন, তুমি আমায় সাহায্য করো যে আমি কি করে এখান থেকে বাঁচবো।" কিন্তু তখনই জ্যাকের ঘরে দুইজন ডাকাত ঢুকে পড়ে এবং তারা জ্যাকের উপর হামলা করে দেয়। তারা বলে যে, "তুমি আমাদেরকে মারতে যাচ্ছ?" এবার আবাও তো তখনই জ্যাককে বলতে থাকে যে, "না, এবার ডাই, এবার বাই, এইভাবে লড়াই করো।" এবং জ্যাক সেই কথা শুনে সেই ডাকাতদের সাথে লড়াই করতে পারে। কিন্তু একটি ডাকাত তখনই আবাওকে জ্যাকের কাছ থেকে কেড়ে নেয়। এবার আবাও তো প্রচন্ড জোরে কান্না শুরু করে দেয় এবং তার কান্নার সাথে সাথেই আকাশ থেকে বিদ্যুৎ পড়ে সেই দুই শয়তান ডাকাতের ওপর এবং সেই দুইজন ডাকাত তো সেখানেই ভুনা ডাকাত হয়ে যায়। এবার তাদেরকে সেখানে ফেলে জ্যাক তো আবাওকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং জ্যাক তো মনে মনে ভাবে যে ছোটবেলা থেকে কোনো কাজই আমার দ্বারা হয় না, যে কোনো কাজ করতে যাই আর আমি অন্য দিয়ে ফেঁসে যাই। এই প্রথম আমার বাবা আমাকে কোনো দায়িত্ব দিয়েছে, আমি যদি এটা ঠিকভাবে না করতে পারি তাহলে তো ভবিষ্যতে বাবা আর কোনো কিছুতেই আমাকে বিশ্বাস করবে না। এক্ষুনি আমার জন্য আবাও বিপদে পড়ে গেছিল। আবায়ের যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। এবার আবাও তো তখনই বলে যে, "ভাই, তুমি আমাকে সাথে করে নিয়ে চলো। আমাকে সাথে করে নিয়ে গেলে তোমার কোনো বিপদ হবে না।" এবং আবাও তখনই মনে মনে বলে যে, "কোথা থেকে মনে হচ্ছে মাংসের গন্ধ পাচ্ছি, কেউ কি ভালো কিছু রান্না করছে নাকি?" কিন্তু আসলে সেটা মাংসের গন্ধ ছিল না, সেটা আসলে অজ্ঞান করার ওষুধের গন্ধ ছিল। এবার সেখানেই জ্যাক অজ্ঞান হয়ে যায়। কিন্তু আবাওয়ের উপর তো এইসবের কোনো প্রভাব পড়তো না, তাই আবাও অজ্ঞান হয় না। এবার ডাকাতরা তো জ্যাক এবং আবাওকে তুলে তাদের ঘাঁটিতে নিয়ে আসে এবং ডাকাতরা বলতে থাকে যে, "এই পুচকেটা কেন অজ্ঞান হলো না?" এবং অপর ডাকাতটি বলে যে, "এটা তো ছোট বাচ্চা, ওর নাকের ফুঁটোও ছোট, তাই হয়তো অজ্ঞান করার ধোঁয়া ওর মধ্যে একটু কম ঢুকেছে, তাই জন্য অজ্ঞান হয়নি।" আবার মনে মনে বলে যে, "শয়তানরা, আমি হচ্ছি আন্ডারওয়ার্ল্ডে সবচেয়ে বড় ডিমন লর্ড, এই সমস্ত ছুটকো ছাটকা পয়জেন আমার উপর কোনো প্রভাব ফেলে না।" এবার ডাকাতের দুই সাগরেদ তো আবাওকে নিয়ে ডাকাত দলের সর্দার গ্যারির কাছে আসে। এবার গ্যারি তো আবাওকে দেখে বলে যে, "এই ছোট্ট ডাম্পলিংটা তো বেশ কিউট লাগছে। আমারও এরকম একটা বোন ছিল যে কিনা মারা গেছে, ওকে তাড়াতাড়ি আমার কোলে নিয়ে এসো।" এবং সে আবাওকে কোলে নেয়। এবার আবাও তো তখনই বলে ওঠে যে, "তোমার মতো একটা শয়তান ডাকাতকে বিষ দিয়ে মেরে ফেলা উচিত, তোমার চোখ উপড়ে নেওয়া উচিত, তোমার ছাল ছাড়িয়ে নেওয়া উচিত।" এবং এই কথা গ্যারি শুনতে পেয়ে যায়। মানে গ্যারিও আবাওয়ের মনের কথা বুঝতে পারছিল এবং গ্যারি এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে এই শব্দ কোথা থেকে আসছে এবং সে তো তার সাগরেদদের জিজ্ঞেস করে যে, "তোমরা কিছু শুনতে পাচ্ছ?" সাগরেদরা তো বলে যে না, তারা কিছু শুনতে পাচ্ছে না এবং আবার তখনই বলে যে ডাকাতদের ইতিহাসে এই হচ্ছে সবচেয়ে বাজে ডাকাত, কিছুদিন পরেই ও মরতে চলেছে এবং ওরই কোনো এক সাগরেদের হাতেই ওর মৃত্যু হবে। এবার ততক্ষণে তো সেখানে জ্যাকও চলে আসে এবং জ্যাক গ্যারির কাছ থেকে আবাওকে কেড়ে নেয়। এবার আবাও তো তখনই মনে মনে বলে যে এই গ্যারি কিছুদিন পরেই মরবে, আমার দাদা তো এমনিই অপয়া, আর এই গ্যারির সংস্পর্শে এসে আমার দাদা আরো অপয়া হয়ে যাচ্ছে। জ্যাক মনে মনে ভাবে যে আমি কি এর থেকেও আর বেশি অপয়া হতে পারবো। এবার জ্যাক তখনই গ্যারিকে জিজ্ঞাসা করে যে, "তুমি আমাদের ধরে এনেছো কেন, তুমি কি চাও?" এবং গ্যারি বলে যে, "আমি যে এখানে ডাকাতি করছি, আমি চাই এর জন্য যেন আমাকে কোনো শাস্তি দেওয়া না হয়, যেন আমাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং কোনোদিন যেন আমাদের ওপর কোনো হামলা না করা হয়। আর যদি তুমি এই ডিগ্রিটা মহারাজের থেকে না আনতে পারো তাহলে তোমাকে এখানেই মরতে হবে। তোমাকে আমি কিছুক্ষণের জন্য ভাবার সময় দিচ্ছি, গিয়ে ভাবো।"
এবার জ্যাক তো আবাওকে কোলে নিয়ে ঘুরছিল এবং ভাবছিল যে এটা কি করে সম্ভব, একটা ডাকাতকে কিভাবে এভাবে ছেড়ে দেওয়া যায়। এবং আবাও তখনই মনে মনে বলে যে আসলে গ্যারি একজন ডাকাত না, গ্যারিও আসলে ফেং সাম্রাজ্যের একজন রাজকুমার। কিন্তু ছোটবেলায় বিদ্রোহীরা এসে তার এই সাম্রাজ্য পুরো খতম করে দিয়েছিল। তারপর থেকেই গ্যারি ডাকাত হয়ে ওঠে। এবং ডাকাত হলেও গ্যারি কিন্তু আসলে বড় লোকদের থেকে লুটপাট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। গ্যারিকে যদি রাজসভায় ফিরিয়ে নেওয়া যায় তাহলে সে পরবর্তীকালে মহারাজকে অনেক সাহায্য করতে পারবে এবং মহারাজের একজন যোগ্য লয়াল মন্ত্রী হয়ে উঠতে পারবে। এবং এই কথা জ্যাক সবই শুনতে পায় এবং সে ভাবে যে তাহলে কি গ্যারির সাথে এই ডিলটা করা ঠিক হবে। কিন্তু তখনই আবাও খুবই কান্নাকাটি করতে থাকে। আসলে এতক্ষণ এখানে থাকার ফলে আবাওয়ের তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল এবং লুকিয়ে লুকিয়ে জ্যাক তখনই ডাকাতদের রান্নাঘরে আসে। এবার আবাও তো বলতে থাকে যে আমার চিকেন লেগ চাই, আমার জন্য চিকেন লেগ খুঁজে বার কর। এবং জ্যাক তো সেখান থেকে একটি চিকেন লেগ খুঁজে বার করে। কিন্তু তখনই সেখানে আমরা অপর একটি মেয়ে জেনকে দেখতে যে কিনা ওই চিকেন লেগটা জ্যাকের থেকে কেড়ে নেয়। কিন্তু সে যখন দেখে যে আসলে জ্যাক এটা ছোট্ট আবাওয়ের জন্য চাইছে, তখন সে চিকেন লেগটা আবাওকে দিয়ে দেয়। এবার ততক্ষণে তো ডাকাতের সাগরেদরা সেখানে চলে এসেছিল এবং তারা আবাও এবং জ্যাককে যাতে ধরতে না পারে তাই জেন তাদের সাপোর্ট করে। কিন্তু ডাকাতের সাগরেদরা বলে ওঠে যে আরে ওইটুকু বাচ্চা ওকে চিকেন লেগ খেতে পারে, ওকে দুধ খাওয়াও, বাগানে একটা ছাগল বাঁধা রয়েছে, ওর দুধ ওকে গিয়ে খাওয়াও। এবার এই কথা শুনে তারা বুঝতে পারে যে ডাকাতগুলো আদেও অতটা খারাপ ছিল না। এবার জ্যাক তো গিয়ে সেই ছাগলের দুধ বার করার চেষ্টা করে, কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো কাজেই জ্যাক তেমন ভালো ছিল না। তাই সেই ছাগল ধরতেই জ্যাকের অনেক সময় লেগে যায় এবং সে তো ছাগল ধরতেই পারে না। কিন্তু জেন তখন তাকে সাহায্য করে সেই ছাগলের দুধ দোয়াতে। এবার তারা যখন সেই দুধ আবাওকে খাওয়াতে যাচ্ছিল তখনই গ্যারি তাদের বাধা দেয় এবং বলে যে তোমরা কি বোকা, ছাগলের দুধ এইভাবে একটা বাচ্চাকে খাওয়ানো যায়, সেটা তো ফোটাতে হয় ভালো করে। এবং গ্যারি তো নিজে সেই দুধ ফুটিয়ে আবাওকে খাইয়ে দেয়। আসলে গ্যারিরও আবাওয়ের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিল এবং সে এটাও বুঝতে পেরেছিল যে তার জীবনের চাবিকাঠি এখন আবাওয়ের কাছেই রয়েছে। এবার গ্যারি তো তখনই বলে যে জ্যাক, আমি তোমাকে যে কথাটা বললাম সেটা নিয়ে তুমি কি ভাবলে? জ্যাক বলে যে আমি সেই ব্যবস্থা করতে পারি, কিন্তু তোমাকে তাহলে কোর্টে যেতে হবে এবং তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে। কিন্তু গ্যারি তাতে রাজি হয় না। গ্যারি বলে যে আমি আমার এই টাইগার মাউন্টেন ছেড়ে কখনোই যাব না। এবার আমরা দেখতে পাই যে গ্যারির মুখে একটা জন্মদাগ ছিল, যেটার জন্যই গ্যারিকে অপয়া মনে করা হতো এবং গ্যারিকে সবাই ভয় পেত। এবার গ্যারি তো আবারও জ্যাক এবং আবাওকে বন্দি করে দেয় এবং তখনই আবাও বলে যে আমার কাছে একটা পদ্ধতি আছে যেটাতে আমরা গ্যারিকে বাঁচাতে পারবো। ওকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে ও হয়তো আমাদের দলে চলে আসবে। এবং আবাও জ্যাককে বলে যে আবাওয়ের চুলের এক টুকরো কেটে সেটা গ্যারির কাছে দিয়ে আসতে। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা গ্যারির একজন সাগরেদ তার সাথে ড্রিঙ্ক করতে আসে, যেটার মধ্যেই কিনা বিষ মেশানো ছিল। কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে, চুলের টুকরোটা গ্যারির কাছে দিয়ে দেয়। এবার সেই মদ খাওয়ার ফলে গ্যারির মধ্যে তো বিষক্রিয়া শুরু হয়ে গেছিল, কিন্তু এই চুলের ফলে গ্যারি বেঁচে যায়। এবার আমরা দেখতে পাই যে আসলে গ্যারিকে মারার এই প্ল্যানটা করেছিল চার্লস, যেহেতু উপপত্নী হুই তাকে বলেছিল যে যে করে হোক এই কাজের ক্রেডিট তাকেই নিতে হবে। তাই জ্যাক যাতে সাকসেসফুল না হতে পারে তাই জন্যই তারা এই প্ল্যানটা করেছিল। এবং এই প্ল্যানটা তারা ডাকাত দলের সর্দার গ্যারির অপর সাগরেদের সাথে করেছিল। এবার এখানে চার্লস তো ছদ্মবেশে এসেছিল এবং সেই সাগরেদের সাথে কথা বলছিল, কিন্তু তখনই জ্যাক এবং জেন তাদের ধরে ফেলে। এবার চার্লস সেখান থেকে পালিয়ে যায়, ফলে তাকে ধরা যায় না, কিন্তু ওই সাগরেদটিকে ধরা যায়। আবার তো তখনই বলে যে যে আজকে এই কাজের পিছনে রয়েছে, মানে যে শয়তানটা এখান থেকে পালালো, সে শিওর আজকে খানা খন্দে পড়ে হাত পা ভাঙবে। এবং আমরা দেখতে পাই যে চার্লস তো পালাতে গিয়ে কিছু দূর পরেই খাদে পড়ে যায়। অপরদিকে আবাওয়ের দেওয়া সেই চুলের টুকরো ম্যাজিকের মতো কাজ করে এবং তার ফলে গ্যারির সেই জন্ম দাগ গায়েব হয়ে যায় এবং তার মধ্যে যে বিষক্রিয়া হয়েছিল সেটাও সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। গ্যারি বলে যে রাজকুমার জ্যাক, এবার থেকে আমি তোমার সব কথা শুনে চলবো, তুমিই আমার প্রাণদাতা। কিন্তু জ্যাক তো তখনই বলে যে আমাকে না, ধন্যবাদ যদি জানাতে হয় আমার বোনকে জানাও, সেই আসলে আমাদের লাকি স্টার। এবং জ্যাক বলে যে যদি তুমি সত্যিই আবাওকে ধন্যবাদ জানাতে চাও তাহলে তুমি আমার সাথে ক্যাপিটালে ফিরে চলো এবং তুমি মহারাজকে সাহায্য করো যাতে এই ডাকাতদের আক্রমণ থেকে রাজ্যকে বাঁচানো যায়। এবং গ্যারি তো এবার একবারেই রাজি হয়ে যায় এবং গ্যারির সাগরেদও তাতে রাজি হয়ে যায়।
এবং তখনই আবাও বলে ওঠে যে জ্যাক, তুমি কিন্তু জেনকে নিতে ভুলো না, কারণ জেনই হচ্ছে তোমার সেই পারফেক্ট লাইফ পার্টনার। আসলে দুর্ভিক্ষে জেনের পরিবারের সবাই মারা গেছিল, ফলে জেন একা একা না খেতে পেয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং গ্যারি তখনই জেনকে নিজেদের দলে সামিল করে। এবার জ্যাক তো জেনকে বলে যে জেন, তুমিও আমার সাথে চলো। কিন্তু জেন তখনই বলে যে না না, আমি ভীষণই অপয়া একজন মানুষ। আমি জন্মের পরই আমার বাবা মারা যায়। আমার দাদি আমার দেখভাল করতো, সে এমনিতে তো সুস্থই ছিল, কিন্তু তারপরে সেও মারা যায়। তারপর যে বয়স্ক লোকটি আমার দেখভাল করতো সেও আমার কারণেই মারা যায়। অ্যাক্সিডেন্টে তার পা কাটা পড়েছিল। আর এখন দেখো, আমি এই ডাকাত গ্যাংয়ে আসার পরে ডাকাত সর্দারের ওপরও বিষক্রিয়ার হামলা হয়। আমি যেখানেই যাব না কেন সেখানেই কিছু না কিছু খারাপ ঘটে। এবার জ্যাক তো বলে ওঠে যে জেন, তুমি যেমন অপয়া আমিও তেমন অপয়া। আমরা দুজন একসাথে থাকলে এর চেয়ে আর বেশি অপয়া কি বা হতে পারে। চলো আমরা একসাথে যাই। এবাও তো তখনই মনে মনে বলে যে জেনের আসল পরিবার এই গ্রামে থাকতো না। জেন আসলেই একজন বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু ছোটবেলায় বাচ্চা বদল হয়ে গেছিল, তাই জন্য জেনকে এইভাবে কষ্টে থাকতে হয়েছে। এবার জ্যাক তো এই কথা শুনতে পায় এবং সে বলে ওঠে যে জেন, আমি তোমাকে তোমার আসল পরিবারের কাছে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। এবার জ্যাক তো আবাওকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে এবং লুকাস তো জ্যাককে প্রচন্ড বকাবকি করে যে কোন সাহসে তুমি আবাওকে নিয়ে এত ডেঞ্জারাস জায়গায় গেছিলে। এবার জ্যাক তো মহারাজের কাছে ক্ষমা চায় এবং সে মহারাজকে বলে যে কিভাবে ডাকাতদেরকে সে সামলাতে পেরেছে এবং এখন এই ডাকাতের সমস্যা থেকে মহারাজের সাম্রাজ্য মুক্তি পাবে। এবার আবাও তো তখনই তার ভাইয়ের জন্য হাততালি দেয়, কারণ তার ভাই এতদিনে একটা ভালো কাজ করতে পেরেছিল এবং মহারাজও জ্যাকের প্রশংসা করেন। জ্যাকের তো আনন্দে চোখে জল চলে আসে, কারণ এতদিন সে কোনো কাজই সাকসেসফুলি করতে পারতো না, এখন সে করতে পারছে। এবং মহারাজ তখনই বলে যে জ্যাক, তোমার বিয়ের বয়স কিন্তু হয়ে গেছে, এবার আমি তোমার মাকে বলবো তোমার জন্য কিছু মেয়ে দেখতে শুরু করতে। এবং জ্যাক তখনই বলে ওঠে যে না না, আমি এখন বিয়ে করতে চাই না। আবাও তো মনে মনে বলে যে বাবা, জ্যাক আসলে একজনকে পছন্দ করে। এবার মহারাজ তখনই জিজ্ঞাসা করে যে জ্যাক, তুমি কি কাউকে পছন্দ করো? কিন্তু জ্যাক জেনের ব্যাপারে বলতে পারে না, কারণ জেন তো কোনো রাজকীয় পরিবার থেকে ছিল না, বা জেন আসলে কোন পরিবারের মেয়ে সেটা তো তখনও প্রমাণিত হয়নি। তাই মহারাজের কাছে সে জেনের ব্যাপারে বলতে পারে না। এবার জ্যাক জেনকে এই প্রাসাদেই একজন ছেলে সাজিয়ে নিয়ে এসেছিল এবং জ্যাক জেনকে জিজ্ঞেস করে যে জেন, এবার তুমি কি করতে চাও? এবং জেন বলে যে আমি আমার আসল মা বাবাকে খুঁজে বার করতে চাই। এমন না যে আমি তাদের পরিবারের অংশ হতে চাই বা কিছু, কিন্তু অন্তত আমি দেখতে চাই যে তারা ঠিকঠাক আছে কিনা। এবং তখনই আবাও মনে মনে বলে ওঠে যে জেনের আসল মা মিস জিন আসলে এখন আমার মায়ের সাথেই দেখা করতে এসেছে। এবার আমরা দেখতে পাই যে জিন অর্থাৎ জেনের যে আসল মা ছিল সে অ্যালেক্সার সাথে দেখা করতে এসেছিল এবং সে তার মেয়ে লাভের সম্বন্ধ নিয়ে এসেছিল জ্যাকের সাথে। এবার মিস জিন কিন্তু জানতো না যে আসলে লাভ তার আসল মেয়ে বা নিজের মেয়ে নয়। এবার অ্যালেক্সা তো লাভকে দেখে এবং জ্যাকের পাত্রী হিসেবে তার লাভকে বেশ পছন্দই হয়, কিন্তু ততক্ষণে সেখানে জ্যাক এবং জেন চলে এসেছিল। এবার তখনই সেখানে জ্যাক আসে এবং বলে যে না, এটা কিছুতেই হতে পারে না, এবং তার সাথে জেনও ছিল। এবার অ্যালেক্সা এবং মিস জিন তো জেনকে দেখতে পায় এবং জিন বলে ওঠে যে জ্যাক, তোমার সাথে এটা কি আমাকে একটু বলবে? আসলে জিনেরও হয়তো জেনকে দেখে কিছুটা চেনা মনে হয়েছিল, কিন্তু তখনই লাভ মাথা যন্ত্রণার অ্যাক্টিং করতে শুরু করে, কারণ লাভ বুঝতে পেরেছিল যে সে ধরা পড়ে যাবে এবং সে অসুস্থতার নাটক করে সেখান থেকে চলে যায়। এবং জ্যাক তখনই বলে ওঠে যে জেন, এখনই যে মহিলাটি এসেছিল সেই তো তোমার আসল মা, তুমি কেন তার সাথে কথা বললে না? এবং জেন বলে যে কিন্তু তার তো একটা মেয়ে রয়েছে এবং সেই মেয়েরও তো মনে হচ্ছে আমারই মতো বয়স। আমি তাদের পরিবারে কোনো রকম সমস্যা সৃষ্টি করতে চাই না। আমি আমার মাকে দেখে নিলাম, এইটুকুই আমার পক্ষে যথেষ্ট। ওরা ভালো আছে সেটাই আমার জন্য অনেক। আর যেহেতু ওরা একজন মেয়েকে আপন করে নিয়েছি, তাই জন্য আমি আর কোনো ঝামেলা করতে চাই না। জ্যাক তো বলতে থাকে যে না, এটা কি করে হয়? একজন এসে তোমার পরিচয়ে বসে থাকবে, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, আর তুমি এখানে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। কিন্তু জেন তো তাতে কোনোভাবেই রাজি হয় না এবং জেন বলে যে দেখো, এখন যদি হঠাৎ করে দেখা যায় যে আমি একজন রাজকুমারী, আমাকে ঘরে বন্দি করে ফেলা হবে, আমাকে সেই সবকিছু প্রথা মেনে চলতে হবে। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই এই পৃথিবী ঘুরে দেখতে, নানা জায়গা নানা কিছু আমি এক্সপিরিয়েন্স করতে চাই, এবং তাই জন্যই আমি কখনোই নিজের আসল পরিচয় ওদের কাছে গিয়ে বলবো না। এবার অ্যালেক্সা তো জেনকে দেখে বেশ ইমপ্রেসড হয়।
অ্যালেক্সা মনে মনে ভাবে যে আমার যখন অল্প বয়স ছিল আমারও এরকমই স্বপ্ন ছিল। সত্যি, জ্যাক ভালো মেয়েকেই পছন্দ করেছে। এই বলে জেন তো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জ্যাক তখনই তাকে থামিয়ে দিয়ে বলে যে জেন, তুমি চলে গেলে আমার কি হবে? আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার কিছু আসে যায় না যে তুমি অপয়া কিনা, কারণ আমি নিজেও একজন অপয়া। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আমরা দুজনেই যেহেতু অপয়া, তাই আমাদের জুটি খুব ভালো জমবে, কারণ নেগেটিভে নেগেটিভই তো পজিটিভ হয়। আমরা সারা জীবন একসাথে থাকবো। তুমি দয়া করে কোথাও যেও না, আর যদি যেতেই চাও তাহলে আমাকেও সাথে করে নিয়ে যাও। এবার এই কথা শুনে জেন তো সেখানেই থেমে যায়, এবং অ্যালেক্সাও এই সিদ্ধান্তে ভীষণই খুশি হয়। এবার আবাও তো তখনই মনে মনে বলে যে জেন ওর আসল পরিচয় সবার সামনে প্রকাশ করতে চাইছে না, কিন্তু এর জন্যই কিন্তু ওকে এতদিন অপয়া হয়ে থাকতে হয়েছে। ও যদি ওর আসল পরিচয় স্বীকার করে এবং নিজের জায়গা গ্রহণ করে, তাহলে এই অপয়া ভাবটা ওর উপর থেকে সরে যাবে। এবার অ্যালেক্সা এবং জ্যাক দুজনেই এই কথা শুনতে, এবং আবাও তখনই আবারও বলে ওঠে যে ওই লাভকে কখনোই ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। থাকলে ও বিদ্রোহীদের সাথে হাত মেলাবে এবং সাম্রাজ্যের ক্ষতি ডেকে আনবে। তাই আমাদের তাড়াতাড়ি জেনকে ওর আসল বাড়িতে নিয়ে যেতে হবে। এবার অ্যালেক্স আর জ্যাক তো বলে যে তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। ব্লাড টেস্ট করলে নিশ্চয়ই জানা যাবে যে জেনই ওদের বাড়ির আসল মেয়ে। কিন্তু এত সহজে ব্যাপারটা কি হবে? আমরা ওদের বাড়িতে গিয়ে কি বলবো? এবং তখনই আবাও মনে মনে বলে যে কিছুদিন পরেই একটা 9 স্টার অ্যালাইনমেন্ট হবে, যেটা কিনা 18 বছর আগেও হয়েছিল, যেদিন জেন জন্মেছিল সেই দিন। সেই দিনই জেনকে অন্য একটা বাচ্চা অর্থাৎ লাভের সাথে বদল করে দেওয়া হয়েছিল। আবারও যেদিন এই 9 স্টার অ্যালাইনমেন্ট হবে সেদিনই ওদের ভাগ্য আবার বদল করা হবে, যাতে এবার থেকে জেন হয় ভাগ্যবতী এবং লাভ তার দুর্ভাগ্য ফিরে পায়। এবার তখনই জ্যাক বলে যে কিন্তু এই 9 স্টার অ্যালাইনমেন্ট এটা তো খুবই কঠিন বিষয়, এবং সেটা অনেক বছর পর পর আসে। তাহলে এবারে সেটা কি করে হবে? এবং আবাও বলে যে তুমি এটা আমার উপর ছেড়ে দাও, রাতের বেলা তুমি আমাকে অবজারভেটরিতে নিয়ে যাবে। এবার জ্যাক তো রাতের বেলা আবাওকে অবজারভেটরিতে নিয়ে আসে, এবং আবাও তার ক্ষমতার সাহায্যে সেই 9 স্টার অ্যালাইনমেন্ট ঘটাতে সক্ষম হয়। এবার এই দৃশ্য দেখে মহারাজ লুকাসও তো বেরিয়ে আসে, কারণ এরকম দৃশ্য বহু বছরে, হাজার হাজার বছরে একবার দেখা যেত, এবং এই ঘটনার সাথে সাথেই আবাও জেন এবং লাভের ভাগ্য বদল করে দেয়। এবার আমরা লাভকে দেখতে পাই, যে কিনা এতদিন জেনের সৌভাগ্যের ওপর ভর করে চলছিল, এবং লাভ তো সেই রাতেই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে যে তার সাথে ভয়ানক কিছু হতে চলেছে। লাভ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার ন্যানিকে ডেকে পাঠায়, অর্থাৎ সে আসলে যার আসল সন্তান ছিল। ন্যানি এসে বলে যে তুমি কোনো চিন্তা করো না, জন্মের সময় যখন তোমাদের বদলানো হয়েছিল কোনো প্রমাণ তো রাখা হয়নি, তাছাড়া জেনকে বহু দূরে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ও মনে হয় এতদিনে আর বেঁচেও নেই। তুমি কেবলমাত্র একটা দুঃস্বপ্ন দেখেছো, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। কিন্তু এটা দুঃস্বপ্ন ছিল না, কারণ পরের দিনই জ্যাক হাজির হয় জিনদের বাড়িতে, এবং জ্যাক সেখানে গিয়ে বলে যে জেনের আসল পরিচয়টা কি। এবার লাভ তো বলতে থাকে যে মা, বাবা, এটা কি করে সম্ভব? তোমরা খুব ভালো করেই জানো যে আমি হচ্ছে তোমাদের আসল মেয়ে। এবার তখনই তো জেনের বাবা বলে ওঠে যে এক্ষুনি ব্লাড টেস্টের জন্য জল তৈরি করো। কিন্তু সেই জলটা যেটা আনা হয়েছিল সেটার মধ্যে কিছু কারচুপি করা ছিল, ফলে ব্লাড টেস্ট কখনোই মিলতো না। এবার আবাও তো তখনই তার দাদাকে বলে দেয় যে এই জলে ব্লাড টেস্ট করলে সেটা কখনোই মিলবে না, তাই প্রমাণিত কখনোই হবে না যে জেন আসলে এদেরই সন্তান। এবং জ্যাক সঙ্গে সঙ্গে বিষয়টা লাভের দিকে ঘুরিয়ে দেয়। জ্যাক বলে যে তাহলে আগে ব্লাড টেস্টটা লাভেরই করা হোক, এবং যেহেতু সেটাই কারচুপি করা ছিল, ব্লাড তো মেলে না, এবং এমনিতেও মিলতো না, কারণ লাভ তো ওদের সন্তান ছিলই না। এবার মিস জিন তো তখনই বলে যে আমি এই ব্লাড টেস্ট মানি না, কিন্তু আমার মনে আছে যে যখন আমার বাচ্চা জন্মেছিল তার পেটের কাছে একটা বার্থ মার্ক ছিল, তুমি কি সেটা দেখাতে পারবে? এবং তিনি জেনকে আড়ালে নিয়ে গিয়ে দেখেন যে সত্যিই তার পেটের কাছে একটা জন্ম দাগ রয়েছে, এবং সেটা দেখেই প্রমাণিত হয় যে সত্যিই জেন তাদেরই সন্তান। এবং এতদিন যে লাভ নকল মেয়ে সেজে বসেছিল তার সমস্ত কারচুপি ধরা পড়ে যায়, এবং আবাও তো আরো একবার তার মিশনে সাকসেসফুল হয়। এবার আবাও তো আবার তার প্রাসাদে ফিরে আসে, এবং জ্যাক মহারাজের কাছে বলে যে সে জেনকে বিয়ে করতে চায়, এবং মহারাজ তো এবারে এক কথাতেই রাজি হয়ে যান। এবং তখনই সেখানে ফিরে আসে চার্লস, এবং আমরা দেখতে পাই যে সে তো সেই খানাখন্দে পড়ে গিয়ে রীতিমতো খোঁড়াচ্ছিল, এবং আবাও বলে ওঠে যে ও, তার মানে আগের দিন তুমি সেই শয়তান ছিলে যে ডাকাতদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলে।
এবং চার্লস মনে মনে বলে যে আর যতই কেউ আমাকে সিংহাসন নেওয়ার কথা বলুক, আমি এসবের মধ্যে নেই। কিন্তু আবাওয়ের মনের কথা তো লুকাস শুনতে পেয়ে গেছিল, এবং লুকাস ঠিক করে যে চার্লসের উপরও নজর রাখতে হবে, কারণ চার্লস কি করছে বোঝা যাচ্ছে না। এবার অপরদিকে আমরা উপপত্নী হুইকে দেখতে পাই। সে তো এসে চার্লসকে বকাবকি শুরু করে যে তোমাকে একটা কাজ আমি করতে বলেছিলাম, কিন্তু সেটাও তুমি করতে পারলে না। তোমাকে জন্ম দিয়েছি আমি মহারাজা হওয়ার জন্য, যেখানে সব রাজকুমাররা লড়াই করছে রাজা হওয়ার জন্য, সেখানে তুমি এমন কেন? এবং চার্লস তো বলে যে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, এই সিংহাসনের জন্য লড়াই করার থেকে আমার মরে যাওয়া ভালো। আমি কখনোই কিছুর জন্য আমার বাবাকে বা আমার অন্যান্য কোনো ভাইয়ের ক্ষতি করব না। এই বলে চার্লস সেখান থেকে চলে যায়। এবং উপপত্নী হুই তো বলতে থাকে যে কি যে একটা ছেলের জন্ম দিয়েছি, যদি জানতাম যে এত নিষ্কর্মা হবে তাহলে এই ছেলের জন্ম আমি দিতামই না। ওদিকে অ্যালেক্সাকে দেখো, একটা রাজকুমারী জন্ম দিয়ে মহারাজের একেবারে কাছের হয়ে গেল। আমারও মনে হয় এবার একটা মেয়ে জন্ম হলে ভালো হয়, তাহলে আমি মহারাজের কাছের হতে পারবো। এবার অপরদিকে আমরা অ্যালেক্সাকে দেখতে পাই। অ্যালেক্সা তো জ্যাকের সাথে জেনের বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছিল, এবং সেখানে আমরা আবাওকেও দেখতে পাই। আবাও দুটো ডিমের ওপর বসে তা দেওয়ার চেষ্টা করছিল, যাতে সেই ডিম থেকে তাড়াতাড়ি চিকেন বেরোয় এবং সে চিকেনের লেগ পিস খেতে পারে। এবার তখনই তো সেখানে লুকাস আসে এবং আবাওকে কোলে তুলে নেয়। লুকাস বলে যে আচ্ছা, আবাও কি দুধ ছাড়া এখনো অন্য কিছু খেতে পারবে না? এবং অ্যালেক্সা বলে যে পারবে, আর কিছুদিন পর থেকে। এবার তখনই তো সেখানে জ্যাক এবং চার্লস দুজনেই আসে, এবং আবাও তাদের দেখেই বলে ওঠে যে জ্যাকের তো ভাগ্য নয় ঠিক হয়ে গেল, কিন্তু চার্লসের ভাগ্য তো আমার থেকেও খারাপ। চার্লসের মা তো নিজের মাই না, চার্লস যে কোথা থেকে এলো। এবং মহারাজা তো এই কথা শুনতে পায়, এবং লুকাস মনে মনে ভাবে যে হ্যাঁ, চার্লস কি তাহলে আমার সন্তান নয়? তাহলে কি উপপত্নী হুই আমাকে ঠকিয়েছে? এবার আমরা উপপত্নী হুইকে দেখতে পাই, এবং উপপত্নী হুইয়ের সাথে তার গোপন প্রেমিককে দেখতে পাই, যার সাথে মিলিত হয়ে হুই এতদিন এই ধরনের শয়তানিগুলো করছিল। এবং আমরা বুঝতে পারি যে চার্লস আসলে এই লোকটিরই সন্তান। এবার হুইয়ের প্রেমিক তো বলে ওঠে যে চার্লসকে আমাদের কথা মতো কাজ করছে না, ওকে কিন্তু যে করে হোক রাজা হতেই হবে, তা না হলে আমাদের এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। এবং হুই বলে যে ধুর, ওকে দিয়ে তো কোনো কাজই হচ্ছে না, ওর পার্সোনালিটি পুরো বদলে গেছে, ও আমার কোনো কথাই শুনছে না। আর মহারাজ এখন খালি অ্যালেক্সার কথা শুনতেই ব্যস্ত। এবার হুইয়ের প্রেমিক তাকে তখনই একটা শিশি দেয় এবং বলে যে এতে একটা বিষ রয়েছে, এটার সাহায্যে তুমি অ্যালেক্সাকে খতম করতে পারবে। এবার হুই তো বলে যে আমি অ্যালেক্সাকে খতম কি করে করব? ওর খাবারে আমি বিষ কি করে মেশাবো? কারণ বিষ মেশাতে গেলে ওর কাছাকাছি আমায় যেতে হবে, আর এখন আমি ওর এত কাছাকাছি যেতে পারছি না। এবং তখনই তার প্রেমিক বলে যে এইটা খাবারে মেশাতে হবে না, এই বিষ যদি কারুর কাছে থাকে, অর্থাৎ কারুর দেহের 100 মিটারের মধ্যেও থাকে, তাহলেও এর প্রভাব শুরু হয়ে যাবে, এবং এটার সাহায্যে অ্যালেক্সাকে তুমি নিজের পাপেট বানিয়ে ফেলতে পারবে। এবার হুই তো তখনই অ্যালেক্সার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তখনই হুইয়ের সাথে উপপত্নী রো দেখা করতে আসে, এবং আমরা দেখতে পাই যে উপপত্নী রো এর চোখের তলায় কালি পড়ে গেছিল, এবং তার অবস্থা খুবই খারাপ ছিল। রো বলে ওঠে যে হুই, বহু রাত ধরে আমি কেবলমাত্র একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে। কত রাত হয়ে গেল আমি ঘুমোতে পারছি না, আমার মনে হয় এটা উপপত্নী লিয়ের গলা, ওর আত্মা মনে হয় আমার পিছু ছাড়ছে না। আমি একটুখানি দিনের বেলা ঘুরতে যেতে চাই, তুমি আমার সাথে যাবে? এবং হুই তো বলে যে নিশ্চয়ই যাব, এবং তারা দুজন ঘুরতে বেরিয়েছিল, এবং তখনই তাদের অ্যালেক্সার সাথে দেখা হয়ে যায়। এবার আবাও তো অ্যালেক্সার কোলে ছিল, এবং সে রৌকে দেখে বুঝতে পারে যে রৌয়ের ওপর কোনো ইভিল স্পিরিট ভর করেছে, এবং এরকম চলতে থাকলে রৌ আর 2 মাসের বেশি বাঁচবে না। এবং তখনই হুই তার সেই বিষটা, অর্থাৎ সেই গুলিটা বার করে অ্যালেক্সার পায়ের কাছে ফেলে দেয়, এবং সেটা থেকে একটা ডেমনিক পাওয়ার বেরোতে থাকে। এবার আবাও তো তখনই তার ক্ষমতার সাহায্যে সেই গুলিটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যালেক্সার ওপর গুলির প্রভাব শুরু হয়ে যায়, এবং অ্যালেক্সার হাত থেকে আবাও পড়ে যায়। কিন্তু উপপত্নী রো তখনই আবাওকে ধরে নেয়, এবং আবাও বলে যে আমার মায়ের তুমি ক্ষতি করবে, এবং আবাও তার ক্ষমতার সাহায্যে সেই এভিল স্পিরিটকে ধ্বংস করে দেয়। এবার আবাও তো তখনই মনে মনে ভাবে যে উপপত্নী রৌ আমার এতটা সাহায্য করলো, তাই আমিও উপপত্নী রৌকে সাহায্য করব, আর এই হুইকে আমি ঠিক মতো মজা দেখাবো। এবার আবাও তখনই রৌয়ের কোলে যাওয়ার জন্য হাত পা ছুটতে থাকে,
এবং অ্যালেক্সা আবাওকে রোয়ের কোলে পাঠিয়ে দেয় এবং আবাওকে কোলে নেওয়ার সাথে সাথেই রোয়ের ওপর যে এভিল আত্মা ভর করেছিল সেই আত্মা চলে যায় এবং রৌ আবার আগের মতো সুস্থ হয়ে যায়। এবং তখনই আকাশে একটি রামধনুও দেখা যায়। সবাই অবাক হয়ে যায় যে বৃষ্টি তো পড়েনি, তাহলে হঠাৎ রামধনু দেখা যাচ্ছে কেন? তাহলে কি কোনো দেবী নেমে এসছে নাকি স্বর্গ থেকে? এবং আবাও তখনই তার আঙুল দিয়ে উপপত্নী রৌকে টাচ করে এবং তার সমস্ত বিষাক্ত এভিল শুষে নেয়। ফলে আবাওয়ের হাতেই এক ফোঁটা রক্ত চলে আসে, কিন্তু সেটা তার কাছে এমন কিছু বড় ছিল না। কিন্তু সেই মুহূর্তেই আমরা দেখতে পাই যে উপপত্নী হুয়ের মুখ তো কাঁপতে শুরু করে এবং তার মুখ বেঁকে গিয়ে প্যারালাইজড হয়ে যায়। আবাও বলে যে এখনো তো সবে শুরু, দেখো এবার কি হয়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ওদিকে উপপত্নী হু তো প্রতিশোধের জ্বালায় জ্বলছিল এবং অপরদিকে চার্লস ভাবছিল যে আজকে আবাও মনে মনে কি বলছে, যে আমার মা না, তাহলে আমার মা কি? এবং চার্লসের হাতে আমরা একটা লাল জেড পাথরের পেন্ডেন্ট দেখতে পাই, যেটা কিনা জন্মের সময় চার্লসকে দেওয়া হয়েছিল। এবং হঠাৎ করেই সেই পেন্ডেন্টটা ভেঙে যায় এবং পেন্ডেন্টের ভিতর একটা কাগজের টুকরো ছিল, যেখানে কিনা চার্লসের জন্মের সময় এবং তারিখ লেখা ছিল। এবার পেন্ডেন্ট ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই চার্লসের কানে কিছু আওয়াজ ভাসতে থাকে, একজন মহিলার আওয়াজ। সেই মহিলাটি বলছিল যে আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানের যেন কিছু না হয়। এবং চার্লস তো আরো কনফিউজড হয়ে যায় যে কি হচ্ছে। ওদিকে উপপত্নী হুই তো তখন আরাম করে ঘুমোচ্ছিল এবং তখনই সেখানে আসে তার সেই প্রেমিক এবং সেই প্রেমিক এসে হুইয়ের গলা টিপে ধরে যে সত্যি করে বলো আমার লাল যে পেন্ডেন্ট কোথায়, সেটা ভাঙলো কি করে? ওটাই আমার সবচেয়ে বড় খাজানা ছিল। কিন্তু আবাও তো ততক্ষণে জেনে গেছিল যে হুইয়ের প্রেমিক প্রাসাদের মধ্যে এসেছে এবং সে সেটা মহারাজকে জানিয়ে দেয়। ফলে মহারাজ তো সঙ্গে সঙ্গে উপপত্নী হুইয়ের ঘরে আসে। এবার মহারাজ আসছে দেখে প্রেমিকটি তো তাড়াতাড়ি পর্দার আড়ালে লুকিয়ে পড়ে এবং ততক্ষণে চার্লসও সেখানে ছুটতে ছুটতে এসে গেছিল, কারণ চার্লস বুঝতে পেরেছিল যে কিছু একটা গন্ডগোল আছে। এবার আবাও তো তখনই বলে যে বাবা, ওই প্রেমিক আসলে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে। এবং মহারাজা সঙ্গে সঙ্গে সেখান থেকেই সেই শয়তানকে বার করে এবং মহারাজা বলেন যে হুই, এবার তুমি সত্যি কথা বলবে নাকি তোমাকে মৃত্যুদণ্ড দেব? আমি এতদিন চার্লসকে আমার ছেলে হিসাবেই দেখেছি, তাই এর পরেও আমি তাকে ছেলে হিসাবেই দেখতে চাই, কিন্তু তুমি আমাকে সবটা সত্যি করে খুলে বলো। এবার তখনই তো সেই প্রেমিকের মুখোশও খুলে দেওয়া হয় এবং আমরা দেখতে পাই যে এটা ছিল সেই ডাকাতের সর্দার গ্যারি। কিন্তু আবাও তখনই মনে মনে বলে যে বাবা, এটা আসলে গ্যারি না, এটা ওর যমজ ভাই হ্যারি। আসলে যেহেতু যমজ, তাই হ্যারি এতদিন গ্যারির নাম করে অনেক শয়তানি করত, কিন্তু আবাও তো গ্যারির সেই জন্মদাগ সারিয়ে দিয়েছিল, তাই জন্যই প্রমাণিত হয় যে এটা আসলে হ্যারি। এবং হ্যারি তখনই বলতে থাকে যে আমার এখানে কোনোই দোষ নেই, তোমার উপপত্নী হুই আমাকে সিডিউস করেছিল, তোমার যদি শাস্তি দেওয়ার থাকে তাহলে তাকে দাও। এবং হুই তো এসে হ্যারিকে মারতে থাকে যে তুমি আমাকে বিট্রে করছো, আমি কেবলমাত্র একটা ভালো জীবন পাওয়ার জন্যই এমনটা করেছিলাম, তাতে আমি ভুল কি করেছি? আমি কোনো কিছু ভুল করিনি। আমাকে যদি মহারাজ মারতে চায় তাহলে মারুক, আমার আর কিচ্ছু বলার নেই। এবং হ্যারি তো তখনই বলে ওঠে যে হুই, তোমাকে মরতে দেব? কে বললো তোমাকে আমি মরতে দেব? তোমাকে এত সহজে আমি মরতে দেব না। আসলে হ্যারির কিন্তু এর পিছনে একটা অন্য উদ্দেশ্য ছিল, যেটা আমরা এক্ষুনি জানতে পারবো। হ্যারি বলে যে মহারাজ, আমি আপনাকে চার্লসের ব্যাপারে সব সত্যিটা বলবো, কিন্তু তার জন্য আপনাকে আমাকে আর হুইকে ছেড়ে দিতে হবে। এবং তখনই হ্যারি মহারাজের সামনে একটি কবর পেশ করে, যেটা অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখা ছিল, মানে বলা যায় বরফের মধ্যে প্রিজার্ভ করে রাখা ছিল, এবং সেইটা মিনসু নামের একটি মেয়ের বডি ছিল। এবং তখনই আবাও মনে মনে বলে যে এই মিনসুই হচ্ছে হ্যারির নিজের বোন। এবার এই কথা শোনার সাথে সাথে লুকাসও তো অবাক হয়ে যায় এবং আমরা জানতে পারি যে আসল ঘটনাটা কি। আসলে হ্যারির সৎ বোন ছিল মিনসু, কিন্তু যতই হোক সে তো বোন ছিল, তবু হ্যারির কিন্তু হাবভাব ভালো ছিল না এবং এই সৎ বোনকে সে ভালোবাসতো এবং সে নিজের করে পেতে চেয়েছিল। এবার হুই তো বলতে থাকে যে হ্যারি, সত্যি ঘটনা আমাকে বলো, আমাকে বলো যে আসলে এটা কে? তুমি তোমার বোনকে ভালোবাসতে? তুমি এতটা নোংরা হতে পারো? এবং হ্যারি বলে যে একদম চুপ করো, এই মিনসুর জন্যই তুমি এতদিন বেঁচে আছো, তুমি ওর নামে বলার কে? এবং হুই বলে ওঠে যে আমি ওর জন্য বেঁচে আছি, কিন্তু এটা কি করে সম্ভব? এবং তখন আমরা বুঝতে পারি যে কি হয়েছে। উপপত্নী হুই যখন তার সন্তানের জন্ম দিতে যায় তখনই সে মারা গেছিল এবং তার সন্তানটিও মারা গেছিল। কিন্তু হ্যারি তখন কিছু কালো জাদুর মাধ্যমে উপপত্নী হুইকে বাঁচিয়ে তোলে
এবার এরকম বলা হয় যে কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তাকে যদি কালো জাদুর মাধ্যমে বাঁচিয়ে তোলা হয় এবং নির্দিষ্ট সময় অবধি তার ভরণ পোষণ করা হয়, তাহলে একটা সময়ের পর তার বডি রেডি হয়ে যায় যাতে অন্য কোনো আত্মা তার বডিতে ঢুকতে পারে। এবং হ্যারি চেয়েছিল মিনসুর আত্মা সে এই হুইয়ের বডিতে ঢোকাবে। তাই জন্য মিনসুর বডিটা সে এতদিন প্রিজার্ভ করে রেখেছিল যাতে নিজের ভালোবাসার মানুষটাকে সে বাঁচিয়ে তুলতে পারে। চার্লসও আসলে হুইয়ের সন্তান ছিল না, সে আসলে মিনসু এবং হ্যারির সন্তান ছিল। এই কথা শুনেই চার্লসের তো প্রচন্ড খারাপ লাগে এবং সে বলতে থাকে যে কি, আমি তোমার সন্তান, এটা কখনো হতেই পারে না। এবার হ্যারি তো তখনই প্রচন্ড চেঁচাতে থাকে যে আমি এতদিন এই সবকিছু করলাম, এখন আমার প্ল্যান আমি বিফলে যেতে দেব না। কিন্তু আবাও তখনই তার ক্ষমতার সাহায্যে হ্যারিকে বিদ্যুতের ঘা খাইয়ে সেখানেই কাট করে দেয়। এবার চার্লস যখন সত্যিটা জানতে পারে যে সে মিনসু আর হ্যারির সন্তান, চার্লস তো এটা সহ্য করতে পারে না এবং চার্লস বলতে থাকে যে না, এটা হতে পারে না, আমি এই শয়তান লোকটার সন্তান নই। এবং আবাও তখনই বলে যে বাবা, ও সত্যিই ওদের সন্তান নয়, চার্লস তোমারই সন্তান। এই কফিনটা খুলে দেখো, এই মেয়েটির দেহে একটি জেড পেন্ডেন্ট রয়েছে, সেটা দেখলেই তুমি সব চিনতে পারবে। এবার যখন কফিন খোলা হয় তখনই লুকাস সেই মেয়েটিকে দেখে তার পুরনো কথা মনে পড়ে যায়। লুকাসের মনে পড়ে যায় যে অনেকদিন আগে সে একবার ছদ্মবেশ নিয়ে একটি গ্রামে ছিল এবং তখনই তার মিনসুর সাথে আলাপ হয়েছিল। সেটা লুকাসের অনেকই অল্প বয়সের কথা ছিল এবং তখনই তার মিনসুর সাথে সম্পর্ক হয় এবং তাদের যে সন্তান হয়েছিল সেটাই ছিল চার্লস। কিন্তু এই চার্লসের জন্মের আগেই লুকাস তো আবারও গ্রাম থেকে তার শহরে ফিরে আসে। তখনই লুকাস তাকে এই জেড পেন্ডেন্টটা দিয়েছিল যাতে পরবর্তীকালে তার মিনসুকে চিনতে কোনো অসুবিধা না হয়। কিন্তু মিনসু কোনোদিন তার কাছে ফিরে আসেনি, কারণ মিনসু তো মারা গেছিল। এবং এতদিন পর মিনসুর দেহ দেখতে পেয়ে লুকাসের সব কিছু মনে পড়ে যায় এবং লুকাস বুঝতে পারে যে চার্লস হচ্ছে তার এবং মিনসুর সন্তান। এবং লুকাস এটাও বুঝতে পারে যে তার মানে হ্যারি মিনসুর সাথে কি করেছিল এবং কেন মিনসুর মৃত্যু হয়েছিল। এবং এই কথা ভেবে লুকাস তো প্রচন্ড রেগে যায় এবং সে হ্যারিকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেয়। তার চোখ থেকে মিনসুর জন্য জল বেরিয়ে আসে এবং লুকাস মনে মনে ভাবে যে মিনসু, যদি পরবর্তী জন্ম বলে কিছু থাকে আমি তোমাকে সেখানে প্রোটেক্ট করব, তোমার যোগ্য সম্মান আমি তোমাকে দেব। এবং আবায়ের জন্যই এই সমস্ত রহস্য সলভ হয়েছিল। এবার আমরা আবায়ের 1 বছরের জন্মদিনের দৃশ্য দেখতে পাই এবং মহারাজ তো খুব ধুমধাম করে এই জন্মদিন পালন করে এবং আবাউকে নিয়ে তারা সকলেই খুবই সুখে শান্তিতে জীবন যাপন করে এবং আমাদের ছোট্ট কিউট ডিমনের জন্য এই তাং সাম্রাজ্য বেঁচে যায়। এবং এখানেই আমাদের এই মিষ্টি ড্রামা শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো এই কিউট ডিমনের গল্প? বাচ্চাটা কতটা কিউট ছিল, তাই না বলো? তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটন অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।